আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকঠাক মতো চালাচ্ছ। গতদিন আমরা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ 100 প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ আরও 100 প্রশ্ন সমাধান করব। মোট 100টা প্রশ্নগুলোর উত্তর আমরা জানব এবং তার সাথে একই সাথে আমরা এই প্রশ্নগুলোর কিছু ব্যাখ্যা বা এই প্রশ্নগুলোর সাথে সাথে আরও কিছু সম্পূরক তথ্য এগুলো আমরা জেনে নেব। তো তোমরা যারা আমাকে লাইভে দেখছো তোমরা একটু জানাই দাও ঠিকঠাক মতো যে আমাকে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। ফেসবুকে যেহেতু আজকের লাইভটা সরাসরি ফেসবুকে যাচ্ছে, তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, কোনো সমস্যা ফেস করছো কিনা আমাকে দেখতে, এই বিষয়গুলো একটু আমাকে জানিয়ে দেবে। আমি নিজেও একটু চেক করার চেষ্টা করছি। একই সাথে আমরা এই প্রশ্নগুলোর কিছু ব্যাখ্যা বা এই প্রশ্নগুলোর সাথে সাথে আরো কিছু সম্পর্ক। ঠিক আছে, সমস্যা নেই, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সাদিয়া তাসনিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ইমরান ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা যারা আসছো, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি যে তোমরাও ভালো আছো, সুস্থ আছো এবং সব কিছু ঠিকঠাক আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। আমি আশা করব যে তোমরা প্রস্তুতিও খুব ভালো মতো নিচ্ছ এবং এবং সেক্ষেত্রে তোমাদের কারো কোনো সমস্যা খুব বেশি নেই। থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সাধ্যমতো সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব আর কি। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে এখানে একটু মেনশন করে দেবে যারা এই ক্লাসগুলো উপকৃত হবে বলে তোমরা মনে করছো। তোমরা সবাই একটু তাদেরকে মেনশন করে দেবে যেন তারা এই ক্লাসটা করতে পারে, কারণ আমাদের এই ক্লাসগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত এবং এখানে সবাই সবার নিজেকে যাচাই করে নিতে পারে প্রশ্নের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে। ওকে, তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের সলভে প্রশ্ন সমাধানে চলে যাব। আমাদের প্রশ্ন সমাধানের প্রথম যে প্রশ্নটা, তোমরা প্রত্যেকেই উত্তর দিতে পারবে এখানে। আচ্ছা, না আজকে ওয়েবে ক্লাস হবে না, তোমাদের গ্রুপে মানে তোমাদের টেলিগ্রাম গ্রুপে এই মেসেজের মানে এই ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবে গ্রন্থিক বা রাজন, তোমাদের এই গ্রুপে দিয়ে দেবে, দিলে তোমরা সেখান থেকে ফেসবুক লাইভে একটু ক্লাসটা করে ফেলবে। ঠিক আছে, সবাইকে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে ক্লাস জুমে হবে না, সবাইকে ফেসবুক লাইভেই ক্লাসটা করতে হবে। গ্রন্থিক খুব দ্রুতই এই লিঙ্কটা তোমাদের গ্রুপে শেয়ার করে দেবে। ওকে, ঠিক আছে, তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের প্রশ্ন সমাধানে। আমাদের প্রশ্ন সমাধান যখন আমরা যাব তখন দেখো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? বাংলা একাডেমি থেকে অনেকগুলো পত্রিকা প্রকাশ হয়। হ্যাঁ, বাংলা একাডেমি থেকে অনেকগুলো পত্রিকা প্রকাশ হয়, অনেকগুলো পত্রিকা প্রকাশ হয়। এর মধ্যে কোনোটা মাসিক, কোনোটা হচ্ছে ত্রৈমাসিক, কোনোটা ষান্মাসিক, তার মানে কোনোটা প্রত্যেক মাসে মাসে বের হয়, কোনোটা 3 মাস পর পর, আর কোনোটা 6 মাস পর পর। তো এখন এখানে জিজ্ঞেস করেছে মাসিক পত্রিকার নাম কি, তাহলে প্রত্যেক মাসে মাসে যেটা বের হয় সেই পত্রিকার নাম কি জানতে চেয়েছে। বলো দেখি বাংলা একাডেমির পত্রিকার নাম কি? আমি তোমাদের কমেন্ট কিন্তু মনোযোগ দিয়ে দেখছি। আচ্ছা, মুরাদ হাসান বলেছে আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি যদি ভুল না করি আপনি অনেক ভালো পড়ান। না ভাই, তুমি ভুল করতেছো, আমি খুব বেশি ভালো পড়াই না। এরপরে আছো কে এখানে? ওকে, ঠিক আছে মুরাদ, নেব ইনশাআল্লাহ। তাবাসসুম আফরিন উত্তর দিয়েছে, সাদিয়া তাসনিম উত্তর দিয়েছে। হ্যাঁ, তোমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়া শুরু করে দাও, আমরা খুব দ্রুতই মানে প্রশ্ন সমাধান করে দ্রুতই প্রশ্নের দিকে কিন্তু আগাবো। তোমরা লক্ষ্য করো, তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। মাসিক উত্তরাধিকার এটা হচ্ছে, বা মান্থলি উত্তরাধিকার, এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম। এর পরের প্রশ্নটা আমরা দেখি, স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন কবে হয়? দেখো, সমাবর্তন জিনিসটা কি? সমাবর্তন হচ্ছে যখন তুমি গ্রাজুয়েট হবা, গ্রাজুয়েশন যখন কমপ্লিট করার পরে তারপরে তোমাদের সবাইকে একসাথে করে নিয়ে একটা কালো গাউন পরায় সবাই মিলে ছবি টবি তুলবে, সার্টিফিকেট পাবে। তোমাদের একটা আনুষ্ঠানিক একটা প্রোগ্রামের মাধ্যমে, একটা অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের যে শিক্ষা জীবন সেটা সমাপ্তি হচ্ছে, বা স্নাতক জীবনে সমাপ্তি হচ্ছে, এইটাই হচ্ছে সমাবর্তন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কিন্তু
সমাবর্তন মানে যে প্রত্যেক বছরই হয়েছে বিষয়টা এরকম না। স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে হয়, এটা এখানে প্রশ্ন আছে। দেখো, স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হওয়ার কথা ছিল 1975 সালে, কিন্তু তখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এবং শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার কারণে, হ্যাঁ, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার কারণে ওই সময় আর সমাবর্তন হয়নি। পরবর্তীতে 1999 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সমাবর্তনটা হয় কবে? 1999 সালে। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম সমাবর্তন কবে হলো? 1999 সালে হলো। এরপরে আমরা দেখি পরের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। এটা অনেকবার আসা প্রশ্ন ভাই, তোমরা অনেকবার এইসব প্রশ্নের উত্তর করেছো বিভিন্ন জায়গায়। একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা ইপিজেড, উত্তরা। নর্মালি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরও এই প্রশ্নটা পড়া লেগেছিল, এবং আমি মনে করছিলাম উত্তরা ইপিজেড মানে কি ভাই, তাহলে উত্তরায় আবার ইপিজেড কোথায়, এরকম তো দেখি নাই। কারণ আমি জানতাম সাভার ইপিজেড আছে, আমি জানতাম চট্টগ্রাম ইপিজেড আছে, কিন্তু উত্তরা ইপিজেড মানে কি পরে জানলাম। এই উত্তরা আসলে আমাদের এই ঢাকার ভেতরে যে উত্তরা সেটা না, এটা হচ্ছে তোমার নীলফামারীতে মূলত। তাহলে উত্তরা ইপিজেডটা কোথায়? মূলত নীলফামারীতে। ঠিক আছে, তাহলে উত্তরা ইপিজেড হচ্ছে নীলফামারী। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। উত্তরা ইপিজেড হচ্ছে নীলফামারীতে। পরের প্রশ্নটা দেখি, বাংলাদেশ প্রথম কোন সংস্থা সদস্যপদ লাভ করে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীনতা লাভ করে পাকিস্তানের কাছ থেকে, এবং স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ ক্রমান্বয়ে বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করে। কিন্তু সবার প্রথমে বাংলাদেশ যে সংস্থার সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সংস্থা, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যারা ব্রিটিশ রানীর প্রজা ছিল এক সময়, সেই সব দেশকে বলা হয় কমনওয়েলথ অফ স্টেটস, তাই না? এই কমনওয়েলথ হচ্ছে ওই সময়কার একটা সংস্থা। ওকে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? এই প্রশ্নটা পড়াতে গেলে আগে এটার একটু ব্যাখ্যার দিকে আমাদের যেতে হবে। এখানে জানতে চাইছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের কথা। তাহলে কিউবান মিসাইল ক্রাইসিস বা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, আমরা এটা বলি কি কিউবান, এটা আমরা বলি কিউবান মিসাইল ক্রাইসিস। ঠিক আছে, তাহলে কিউবান মিসাইল ক্রাইসিস বা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, কিউবান মিসাইল ক্রাইসিসটা কে ঘটাইছে বা কেন ঘটছে? দেখো, বিষয়টা হচ্ছে এই কিউবান মিসাইল ক্রাইসিস ব্যাপারটা আসলে সমাজতন্ত্র এবং কিউবান মিসাইল ক্রাইসিসটা আসলে সমাজতন্ত্র এবং আরেকটা যে আছে না, কি বলে এটারে, এই যে তোমার হচ্ছে এই যে ধনতন্ত্র বা পুঁজিবাদ, এই দুটোর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাইলে সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এই দুটোর দ্বন্দ্বের কারণেই কিন্তু কিউবান মিসাইল ক্রাইসিসের ব্যাপারটা আমরা দেখেছি। কিউবান মিসাইল ক্রাইসিস আসলে কি হয়েছিল? দেখো, বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, এই রাশিয়া হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। রাশিয়া কি? রাশিয়া বা তৎকালীন ইউএসএসআর, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা একটা সমাজতান্ত্রিক দেশ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। যে লেনিন, স্ট্যালিন এরা কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন রাশিয়ায়। অপরদিকে আমরা জানি ইউএসএ এটা হচ্ছে একটা কি? কট্টর পুঁজিবাদী দেশ। তাহলে ইউএসএ হচ্ছে একটা কট্টর পুঁজিবাদী দেশ, আর হচ্ছে তোমার রাশিয়া বা ইউএসএসআর হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। এখন এই যে পুঁজিবাদ আর সমাজতন্ত্রের মধ্যে দ্বন্দ্ব তো চিরন্তন, তাই না? এখন রাশিয়া মানে ইউএসএ এদের একটা বিদেশ নীতি আছে। ঠিক আছে, ধরে যে মনরো নীতি, মার্শাল প্ল্যান, এইসব প্ল্যান, তো এই যতগুলো প্ল্যান এদের আছে, এইসব প্ল্যান দিয়ে এরা কি করছে? এরা যে কোনো মূল্যে সমাজতন্ত্রকে ঠেকাইতে চাইছে। ঠিক আছে, এরা ডমিনো ইফেক্ট নামে একটা ইফেক্টের কথা হয়তো তোমরা শুনেছো, ডমিনো ইফেক্ট। ঠিক আছে, ডমিনো ইফেক্ট, এই ডমিনো ইফেক্টটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। এই ডমিনো ইফেক্টটাতে বলা হচ্ছে যে যদি একটা দেশ একবার কোনোভাবে এই দ্বারা আক্রান্ত হয়, এই সমাজতন্ত্রের দ্বারা আক্রান্ত হয়, তাহলে ওটা ওর পার্শ্ববর্তী যে দেশ থাকবে তারও আস্তে আস্তে টাইনা সমাজতন্ত্রের মধ্যে নিয়ে যাবে। কাজে সমাজতন্ত্র অনেকটা একটা ভাইরাসের মতো, ছোঁয়াচে অনেকটা। ঠিক আছে, এটা এই ডমিনো ইফেক্ট বলে এটাতে। ঠিক আছে, আমরা ক্লাসে এই ব্যাপারগুলো বিস্তারিত দেখেছি। তাহলে দেখো, এখন এই সমাজতন্ত্র পুঁজিবাদ এই দুইটার দ্বন্দ্বের কারণে দেখো ওই সময় কিউবাতে যখন ফিদেল কাস্ত্রো, তোমরা জানো বিখ্যাত বিপ্লবী, তাই না? ফিদেল কাস্ত্রো এবং চে গেভারা মিলে যখন কিউবাতে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলেন, এই সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পর কিউবাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব টেনশনে পড়লো। কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা যেখানে শেষ হয়, ফ্লোরিডা বিচ যেখানে, তার থেকে একদম অল্প দূরে কিউবার সীমান্ত। তাহলে এই কিউবার সীমান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি হওয়ার কারণে, হ্যাঁ, মাঝে ওই যে শুধু একটা প্রণালী, তাই না?
তাহলে এই ফ্লোরিডা প্রণালী যেটা, তাহলে এই যে এত কাছাকাছি এরকম দুটো দেশ, বাট একটা হচ্ছে একদম পুঁজিবাদের দোসর আর একটা হচ্ছে সমাজতন্ত্রে বিশ্বাস করা শুরু করতেছে, তাইলে মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে গাত্রদাহ ছিল। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। কে ছিলেন? জন এফ কেনেডি ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি কি করলেন? তিনি গোপনে নজরদারি চালাইতে লাগলেন কিউবার উপর। পরে কিউবা আবার সেটা ধরা ফেললো, ধরা ফেলায় পরে ইউএসএ এবং কিউবা আবার রাশিয়া কিউবাকে আসলে হেল্প করতে। পরে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু বোঝাপড়া নিয়ে একটা কি বলবো একটা ক্রাইসিস তৈরি হলো। এই ক্রাইসিসকে বলে কিউবান মিসাইল ক্রাইসিস। মানে রাশিয়া এসে কিউবাতে একটা ক্ষেপণাস্ত্র স্থাপন করতেছিল, সেই ক্ষেপণাস্ত্রটা আবার ইউএসএ ধরে ফেলে যে এখানে একটা ক্ষেপণাস্ত্র স্থাপন করা হচ্ছে, পারমাণবিক ক্ষেপণাস্ত্র। কারণ কিউবাতে একটা ক্ষেপণাস্ত্র থাকা মানে সেটা ইউএসএতে যা পড়তে 2 মিনিট সময় লাগবে, তাহলে এটা তো একটা কঠিন বিষয়। কাজেই তখন রাশিয়াকে যে কোনো মূল্যে ঠেকাইতে চাইলো ইউএসএ, এবং এই ঠেকাঠেকি করতে যায় দুই পক্ষের মধ্যে ঘেরাও টেরাও হয়ে একটা যুদ্ধ বেঁধে যাওয়া সিচুয়েশন। ঠিক আছে, একদম ওই যে জলিলের বাড়ি ঘেরাও দিয়ে দিমু, একটা তোমরা দেখছো কিনা বিটিভিতে একটা অ্যাড হইতো যে এক সময়, ঠিক আছে, সবাই কয় চল জলিলের বাড়ি ঘেরাও দিমু, দেখছো? ঠিক আছে, এই জলিলের বাড়ি ঘেরাও দেওয়া স্টাইলে যখন এরা করতে যেয়ে জিনিসটা ঝামেলা হয়ে গেছে, বুঝছো? এখন ঝামেলা যখন একবার হয়ে যায় তখন তো আসলে কিছু করার থাকে না আলটিমেটলি, তাই না? এখানে আসলে কিছু করার ছিল না, বুঝছো? যাই হোক, তো দেখো এই হইলো ভাই বিষয়। ঠিক আছে, এইসব বিষয়টাই বলে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এই কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, আর রাশিয়া বা ইউএসএসআর এর প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। মনে রাখবে, এটাও একটু বলে দিই, নিকিতা ক্রুশ্চেভ। এই নিকিতা ক্রুশ্চেভই কিন্তু ইউক্রেনকে ওই রাশিয়ার হস্তান্তর করে, রাশিয়ার কাছ থেকে নিয়ে ইউক্রেনকে ক্রিমিয়া দিয়ে দিয়েছিলেন ইউক্রেনকে। তোমরা জানো না, ক্রিমিয়া বলে যে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলটা রাশিয়ার ছিল, বাট রাশিয়া এটা ইউক্রেনকে দান করে দিছিল। আর এই দান করছিলেনই হচ্ছে ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভ। ঠিক আছে, রাশিয়ার প্রেসিডেন্ট। নিকিতা নাম হইলেও কিন্তু তিনি আসলে ছেলে, মেয়ে না। হ্যাঁ, নিকিতা ক্রুশ্চেভ। ওকে, তাইলে আশা করা যায় তোমরা মোটামুটি বুঝছো। এবার দেখো, মুজিব বর্ষের লোগো ডিজাইনারকে। দেখো, এই প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট না, তারপরে দিয়ে দিছি জাস্ট তোমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে আর কি। মুজিব বর্ষের লোগো ডিজাইনার হচ্ছে কে? এই বলো, মুজিব বর্ষের লোগো ডিজাইনার কে? দেখি কে বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি কও। হ্যাঁ, ভেরি গুড। এই তো একজন বলেছে। কে বলেছে এটা? সামিয়া বিনতে হাবিব। সাবাস, সামিয়া বিনতে হাবিব। ঠিক আছে, এই সব্যসাচী হাজরা হচ্ছেন মুজিব বর্ষের লোগোর ডিজাইনার। এরপর আমরা দেখি পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী কোনটা, পৃথিবীর সর্ববৃহৎ প্রণালী। ঠিক আছে, পৃথিবীর সর্ববৃহৎ প্রণালী আমরা জানি কোনটা? আমরা জানি যে তাতার প্রণালী হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রণালী। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী কোনটা? তাতার প্রণালী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী। আচ্ছা, প্রণালী কাকে বলে সেটা তো আমরা জানি, যে সরু জলরাশি দুটো স্থলভাগকে পৃথক করে। কি করে? দুটো স্থলভাগকে পৃথক করে, এবং দুটো জলভাগকে কি করে? এটা তাহলে পৃথক করে, আর দুটো জলভাগকে কি করে? এই দুটো জলভাগকে যোগ করে। এটারে বলে প্রণালী। এই সরু জলরাশিটারে কি বলে? এটারে বলে প্রণালী। ঠিক আছে, তাহলে প্রণালী জিনিসটা দুইটা স্থলভাগকে পৃথক করে, দুইটা জলভাগকে যুক্ত করে, এবং এটা হচ্ছে প্রকৃতি সৃষ্ট। কি এটা? কি প্রকৃতি সৃষ্ট জলরাশি। যদি এটা প্রকৃতি সৃষ্ট না হয়, মানব সৃষ্ট হয়। প্রকৃতি সৃষ্ট হচ্ছে কি? প্রণালী। প্রকৃতি সৃষ্ট কি? প্রণালী। আর মানব সৃষ্ট কি? মানব সৃষ্ট হইলে সেটা হয় খাল। কি হয়? মানব সৃষ্ট হলে সেটা হয় খাল, মনে রাখবা। তাহলে মানব সৃষ্টগুলা হইতেছে খাল। বলে না খাল কেটে কুমির আনছে, তার মানে খাল কেউ কাটে। ঠিক আছে, প্রণালী কিন্তু কেউ কাটে না, আল্লাহ কেটে পাঠাইছেন পৃথিবীতে। ঠিক আছে, তাহলে প্রণালী জিনিসটা কি? আগের থেকে কাটা থাকে, মনে রাখবা। ঠিক আছে, বুঝছো কিনা বিষয়টা? ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, এরপর আমরা দেখি ঘূর্ণিঝড় দানা। এই দানা কোন ভাষার শব্দ? দানা, ঘূর্ণিঝড় দানা। দানা কোন ভাষার শব্দ? আরবি, হিন্দি, উর্দু, তামিল। দানা হচ্ছে আরবি ভাষার শব্দ। দানা কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ হচ্ছে দানা। ঠিক আছে, এরপর আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল? দেখো, এই যে আমরা কোরিয়ারে দেখি না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এই কোরিয়া
কোরিয়া, এই কোরিয়া হচ্ছে একটা উপদ্বীপ আকারে আছে, ঠিক আছে? কোরিয়া কি আকারে আছে? একটা উপদ্বীপ আকারে আছে। উপদ্বীপ জিনিসটা তো তোমরা বোঝো, উপদ্বীপ এবং উপসাগরের মধ্যে তফাৎ মনে হয় বোঝো। উপদ্বীপ হচ্ছে ধরো এরকম হচ্ছে উত্তর কোরিয়া উপর দিকে, আর নিচের দিকে আছে হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? তাইলে উপর দিকের কোরিয়া উত্তর কোরিয়া, নিচের দিকে দক্ষিণ কোরিয়া, আর এটা তিন দিক দিয়ে, এটা জলরাশি দিয়ে বেষ্টিত, তিন দিকে জলরাশি বেষ্টিত হচ্ছে কোরিয়া, ঠিক আছে? তাহলে উপর দিকে উত্তর কোরিয়া, নিচের দিকে হচ্ছে কি দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? তাহলে উপর দিকে উত্তর কোরিয়া, নিচের দিকে কি দক্ষিণ কোরিয়া। তাইলে কোরিয়া উপদ্বীপ, মানে কোরিয়া উপদ্বীপ, এই উপদ্বীপে দুটো দেশ আছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। এরা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাদা একটা দেশের অধীনে ছিল, উপনিবেশ আকারে না কিন্তু, অধীনস্থ হিসাবে, ঠিক আছে? তাহলে কোন দেশের ভেতরে ছিল বলো? এটা তো তোমরা তো পারবা, এটা আমি জানি সবাই, ঠিক আছে? এটা ছিল জাপানের ভেতরে। কোন দেশের মধ্যে ছিল? জাপানের ভেতরে। একজন বলছে কোরিয়া জাপান ভাই ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ছিল জাপানের অধীনে, এবং জাপান কিন্তু ওই সময় কোরিয়ার উপর তুমুল অত্যাচার চালাইছে, ব্যাপক। মানে জাপান এখন যতটা ধরো যে তোমার শান্তির কথা কয়, জাপানের সংবিধান হচ্ছে শান্তি সংবিধান, জাপানের সংবিধানে লেখা আছে জাপান কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, যদিও সেই সংবিধান পরিবর্তন হয়ে গেছে। জাপানের সংবিধান ইজ নো মোর শান্তি সংবিধান, বুঝছো? এটা পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, তাইলে জাপানের অধীনে কিন্তু কোরিয়া ছিল, এবং জাপানিজরা যে কি পরিমাণ ম্যাসাকার করছে কোরিয়াতে সেটা বলার মতো না। এবং জাপানিজরা এত পরিমাণ কোরিয়ান মহিলাকে রেপ করছে, তোমরা জানো যে এখন জাপানের বিভিন্ন দূতাবাসের সামনে কোরিয়ান একটা সংস্থা আছে, তারা কি করতেছে? তারা নানা রকম মূর্তি স্থাপন করে এর প্রতিবাদ জানাচ্ছে, নানা রকম পথসভা করতেছে তারা জাপানিজেই, এবং জাপানকে বলছে যে তোমাদের ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে তোমাদের কোনো মাফ নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখি যে কোন নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশ তথ্য সেবা পাওয়া যায়। কোন নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশ তথ্য সেবা পাওয়া যায়? আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের যে তথ্য সেবা, এই তথ্য সেবা নাম্বার হচ্ছে 333। 333 একটা টোল ফ্রি নাম্বার। কি জিনিস এটা? একটা টোল ফ্রি নাম্বার। তার মানে তোমরা যখনই কোনো তথ্য সেবা তোমাদের দরকার হবে, তোমরা কি করবা? 333-তে কল দিয়ে তোমরা তথ্য নিতে পারবা। তাহলে আমরা জানি যে এই আমার কাছে তথ্য আছে বলে একজন ভদ্রলোক একবার কি হয়েছিলেন, ভাইরাল হয়েছিলেন খুব, তাই না? হ্যাঁ, তার আবার ডিভোর্স হয়ে গেছে রিসেন্টলি। যাই হোক, সুখ সূচক 2024-এর শীর্ষ দেশ কোনটা? সুখ সূচক, তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স, গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স। তাইলে গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স এটা হচ্ছে কি? এটা হচ্ছে সুখ সূচক। তাহলে গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সটা কি? এটা হচ্ছে সুখ সূচক। সুখ সূচক 2024-এ দেখো, সুখ সূচক 2024-এ শীর্ষ দেশ কোনটা? এইটা বিগত 12 বছর ধরে সুখ সূচকে শীর্ষে আছে হইতেছে ফিনল্যান্ড, ঠিক আছে? সুখ সূচকে গত 12 বছর ধরে শীর্ষে রয়েছে কেটা? ফিনল্যান্ড, ঠিক আছে? ফিনল্যান্ড হচ্ছে সুখ সূচকে শীর্ষে। তাহলে পরের প্রশ্নে চলে যাই। সূচক থেকে আসা প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে অতিথি হিসাবে কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সমাবর্তন হয়েছে কয়টা? 53টা। এটাতে লাস্ট সমাবর্তনে অতিথি হিসাবে কে ছিলেন বলো? ভেরি গুড। জ্যাতিরোল, ফ্রান্সের, ঠিক আছে? জ্যাতিরোলের বাড়ি কই? ফ্রান্স, ঠিক আছে? তিনি ছিলেন অতিথি। হ্যাঁ, নোবেল বিজয়ী পদার্থে না? আচ্ছা, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখি। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? আচ্ছা, সেক্টর কমান্ডারগুলো থেকে প্রশ্ন আসতে পারে। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? এটা হচ্ছে প্রশ্ন যে কত নাম্বার সেক্টরে তিনি সেক্টর কমান্ডার ছিলেন। আমি জানি আবু ওসমান চৌধুরী সেক্টর কমান্ডার ছিলেন 8 নাম্বার সেক্টরের। তাহলে আবু ওসমান চৌধুরী সেক্টর কমান্ডার ছিলেন কত নাম্বার সেক্টরের? 8 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। পরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন করা হয় হচ্ছে, আমরা জানি যে সেনা শাসিত সরকার ছিল একসময়। কি ছিল? সেনা শাসিত সরকার। মইনিউ আহমেদ, তাই না? মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন বলি আমরা। তো এই যে সেনা শাসিত সরকার, যারা -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল, ঠিক আছে? এই সেনা শাসিত সরকার এরা কি করলো? এরা একবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মাঠে ছাত্ররা খেলা করছিল, পরে বল যে একজন সেনা সদস্যের গায়ে লাগে, সেখান থেকে বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার পরে সেনাবাহিনী আর ছাত্রদের মধ্যে মারামারি হয়। প্রথমে ছাত্ররা সেনাবাহিনীর মারলে সেনাবাহিনীও ছাত্রদেরকে মারে, পরে দুই পক্ষকে মারে। এভাবে নানাবিধ
বিভিন্ন মানে মানে কয়েকটা দফায় দফায় সংঘর্ষ হওয়ার পরে অবশেষে সেনাবাহিনী ক্র্যাকডাউন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শিক্ষকদেরকে চোখে কালো কাপড় বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়, সেনাবাহিনী রোকেয়া হলের ভেতরে প্রবেশ করে, এই ব্যাপারগুলো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং তারপর থেকে ওই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করা হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালো দিবস, এই কালো দিবস পালন করা হয় কত সাল থেকে সেটা জানতে চেয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবেতে কত সালেতে পালন করা হয়। আচ্ছা, এটা পালন করা হয় 2008 সাল থেকে। 2008 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস পালন করা হয়ে আসছে। এরপর দেখি ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধর সংস্কৃতি নয় কোনটি? তাহলে কি বলেছে? অধর সংস্কৃতি নয়। ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধর সংস্কৃতি নয় কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি আছে মঙ্গল শোভাযাত্রা, কি আছে? আছে মঙ্গল শোভাযাত্রা, আছে ইলিশ, আছে বাউল গান, আছে শীতল পাটি। ঠিক আছে, তাইলে অধরা সংস্কৃতি নয় কোনটি এটা জানতে চেয়েছে। অধরা সংস্কৃতি কোনটি নয়? অধরা সংস্কৃতি মানে কি? যেটা আসলে ভাবে ধরা যায় না। ঠিক আছে, এই ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া যে বাংলাদেশের অধরা সংস্কৃতি নয় হচ্ছে কোনটা? নয় হচ্ছে ভাই ইলিশ, তাই না? কে? তোমরা একটা জিনিস মনে রাখবা, আমি আবারও বলি, বুঝছো ভাইয়ারা? সেটা হচ্ছে যে তোমরা কে কি বলো কমেন্টে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি দেখি, বুঝছো? আমি হয়তো তোমাকে বলছি না কিছু, তার মানে এই না যে আমি দেখছি না, আমি কিন্তু ঠিকই দেখছি, বুঝছো? এবং তুমি আমাকে ভয় পাও যে আমি দেখছি। হ্যাঁ, কাজেই আমার সাথে এরকম ফাতরামি টাতরামি এগুলো করো না, ঠিক আছে? করলে মায়ের খাবা, বুঝছো? মায়ের না খাইলেও এমন এমন কথাবার্তা শুনবা, দেখা যাবে মান ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য এই ধরনের কমেন্ট টমেন্ট করবা না, ঠিক আছে ভাইয়ারা? সুন্দর সুন্দর কমেন্ট করবা, যেগুলো পড়ে ভাল লাগবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে কি বলছিলাম যে ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধর সংস্কৃতি নয় কোনটি? এটার উত্তর না দিয়া পোলাপান নানা রকম ইয়ার্কি ফাইজলামি শুরু করছে, ঠিক আছে? ইলিশ হইতেছে অধর সংস্কৃতি নয়। কোনটা নয়? ইলিশ অধর সংস্কৃতি নয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি জনসংখ্যা প্রতিবেদন 2023 অনুযায়ী সর্বাধিক জন্মহারের দেশ কোনটা? জনসংখ্যা প্রতিবেদন 2023 অনুযায়ী সর্বাধিক জন্মহারের দেশ ছিল হচ্ছে কোনটা? এখানে সোমালিয়া আছে, ভারত আছে, লেবানন আছে, সিরিয়া আছে। সবার আগে তো কথা হচ্ছে ভারত না, ঠিক আছে? সোমালিয়া সর্বাধিক জন্মহারে, আফগানিস্তান, সোমালিয়া কিছুদিন আগে ছিল, এরপরে দেখছি লেবানন, সিরিয়া, সবগুলোই মোটামুটি কাছাকাছি। আমরা জানি যে বর্তমানে মানে 2023-এ এটা ছিল হচ্ছে সিরিয়া সবচেয়ে বেশি জন্মহার। মনে রাখবা যে দেশগুলো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত বা বিশেষ করে গৃহযুদ্ধ চলতেছে, সেই দেশগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে শীর্ষে থাকে বা শীর্ষ জন্মহার থাকে আর কি। এই জন্য আফগানিস্তানে দীর্ঘদিন ধরে ছিল, সিরিয়াতে আছে এখন। পোল্যান্ডের মুদ্রার নাম হইতেছে জলটি। নর্মালি মুদ্রা থেকে প্রশ্ন আসে না খুব বেশি, তারপরে এখানে যেহেতু দিছে আমরা পারবো। স্নায়ুযুদ্ধের সমর্থক শব্দ কোল্ড ওয়ার। স্নায়ুযুদ্ধের সমর্থক শব্দ কি? কোল্ড ওয়ার। স্নায়ুযুদ্ধ কি জিনিস আমরা তো সবাই জানি, তাই না? মানে সরাসরি মারামারি বাইতে যাইতেছে না, কিন্তু একটা যুদ্ধ সিচুয়েশন, ঠিক আছে? মানে যে কোনো সময় বাঁধবে ভাব, কিন্তু আসলে ঠিকঠাক বাঁধতেছে না। এটারে বলে কি? এটারে বলে হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। তো এই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, ঠিক আছে, এইটার সময় মানে এইটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? জন ল্যাঙ্গাভেল্ট, জর্জ অরওয়েল, জোসেফ স্ট্যালিন, রিচার্ড নিক্সন। কে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? আমরা জানি জর্জ অরওয়েল না হচ্ছেন একজন বিখ্যাত ঔপন্যাসিক। জর্জ অরওয়েল কি একজন বিখ্যাত ঔপন্যাসিক? তাইলে এই যে একজন বিখ্যাত ঔপন্যাসিক জর্জ অরওয়েল, তার লেখা বিখ্যাত উপন্যাসের নাম কি? তার লেখা বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে দ্য অ্যানিমাল ফার্ম। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পলিটিক্যাল স্যাটায়ারগুলোর মধ্যে একটা।
হ্যাঁ, পলিটিক্যাল স্যাটায়ার বা এই যে ব্যঙ্গাত্মক রচনা, হ্যাঁ, রাজনৈতিক ব্যঙ্গাত্মক রচনা, তোমরা হয়তো জানো পলিটিক্যাল স্যাটায়ার শব্দের অর্থ। তো এই পলিটিক্যাল স্যাটায়ার এইগুলা কিন্তু রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে পলিটিক্যাল স্যাটায়ার লিখেছেন আবুল মনসুর আহমেদ। তোমরা আবুল মনসুর আহমেদের নাম শুনেছ? আবুল মনসুর আহমদের লেখা বিখ্যাত স্যাটায়ার হচ্ছে এই যে তোমার আয়না ফুড কনফারেন্স। হ্যাঁ, তোমরা নাম শুনেছ হয়তো, এই যে আয়না, তারপরে হচ্ছে ফুড কনফারেন্স, ঠিক আছে, এইগুলা। আর এই বললাম পৃথিবীর শ্রেষ্ঠ একটা হচ্ছে তোমার এই মানে পলিটিক্যাল স্যাটায়ারের নাম হচ্ছে এনিম্যাল ফার্ম, ঠিক আছে, এনিম্যাল ফার্ম। এইটাতে এই যে তোমার জর্জ অরওয়েল সর্বপ্রথম কোল্ড ওয়ার এই শব্দটা ব্যবহার করেছেন। এনিম্যাল ফার্মে জর্জ অরওয়েল সর্বপ্রথম এই কোল্ড ওয়ার শব্দটা ব্যবহার করেছেন। এরপরে দেখি বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি। আমরা জানি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ইংরেজিতে বলা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। কি বলে? ইউনিয়ন টেরিটরি বলে, ঠিক আছে। তাইলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোরে কি বলতেছে ইউনিয়ন টেরিটরি। এখন আমরা জানি ভারতে টোটাল অঙ্গরাজ্য ছিল 29টা। কয়টা ছিল? 29টা। সেইটা 28টা প্রথমে ছিল, সেটাতে 29 হয়েছিল যখন ওই তোমার অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা নামে নতুন একটা রাজ্য হয়, তখন হয়েছিল 29তম রাজ্য ছিল তেলেঙ্গানা। তাইলে ভারতের 29তম অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা। কিন্তু পরবর্তীতে যখন কাশ্মীর আবার 29 থেকে মাইনাস হয়ে যায়, 29 মাইনাস কাশ্মীর কি হয়? তার রাজ্য মর্যাদা ফালাইলে তখন রাজ্য হয়ে যায় 28টা। তাহলে ভারতের বর্তমান রাজ্য হচ্ছে 28টা। আর কেন্দ্রশাসিত অঞ্চল আগে ছিল হইতেছে কয়টা? আগে ছিল 7টা। তার সাথে কাশ্মীর আর লাদাখ যুক্ত হয়েছে, ঠিক আছে। জম্মু কাশ্মীর লাদাখ যুক্ত হয়েছিল 9টা। কিন্তু দমন দিউ এবং হচ্ছে তোমার এই যে দমন দিউ এটা একসাথে হয়ে আবার একটা মাইনাস হয়েছে 8টা। তাহলে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে কয়টা? 8টা। তাহলে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে কয়টা? 8টা আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা আছে কও? 8টা আছে, ঠিক আছে। তাইলে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে কয়টা? 8টা। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা বর্তমানে? 8টা। বুঝতে পারছো ভাইয়ারা? তাহলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা? 8টা। আচ্ছা, আমার এখানে আসছে ডক্টর জাহাঙ্গীর কবির দেখছেন এই লাইভ। আসলে কি ডক্টর জাহাঙ্গীর কবির দেখছেন? মানে যদি দেখেন তাহলে আপনাকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো যাই হোক, যা বলছিলাম, ওকে। তো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কয়টা বলেছি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা বলেছি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বলছি বর্তমানে 8টা। কারণ হচ্ছে ওই যে লাক্ষাদ্বীপ, দমন, দিউ, হ্যাঁ, এগুলা বর্তমানে একসাথে করে মানে আরেকটা অঞ্চল কমায় ফেলা হয়েছে, ঠিক আছে। ওকে, তো দেখো বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা আর হচ্ছে রাজ্য সংখ্যা হচ্ছে 28টা, ঠিক আছে। এরপরে দেখো ভারতের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট গঠিত হয় কোন হত্যাকাণ্ডের পর? ভারতের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট এটা কোন হত্যাকাণ্ডের পর গঠিত হয় এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে ভারতের কমান্ডো বাহিনী, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলেও আসসালামু আলাইকুম আর কি। ওকে, তাহলে আমরা যা বলছিলাম ভারতের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট গঠিত হয় হচ্ছে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর। ম্যাডাম ইন্দিরা গান্ধীকে যখন তার ওই যে শিখ দেহরক্ষী, হ্যাঁ, সান্তা আর বান্তা তারা যখন মাইরা ফেলায়, ঠিক আছে, মাইরা ফেলানোর পরে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর তাদের ওই মানে এই দেহরক্ষীদের ওই যে তোমার ইয়েতে মানে শিখদের উপরে একটা দমন পীড়ন চালানো হয় ওই সময়, ঠিক আছে। তো এই ভারতের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট এটা গঠিত হয় হচ্ছে ওই যে তোমার ইমার্জেন্সি রেসপন্স টিম হিসাবে, ঠিক আছে। তো এটা ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর গঠিত হয়। লি কান ইউ তিনি হচ্ছেন সিঙ্গাপুরের। লি কান ইউ কোন দেশের? সিঙ্গাপুরের। হ্যাঁ, সিঙ্গাপুরের মানে সিঙ্গাপুর ছিল একটা একেবারে ভাঙাচোরা একটা দেশ, হ্যাঁ, যে দেশে আসলে কোনো মানুষজন, হ্যাঁ, সিঙ্গাপুরে কোনো মানুষজন কিন্তু মানে একসময় ইয়ে ছিল না, মানে কি বলবো, তোমার হচ্ছে মানে মানুষেরা খুব খুব
মানে লোয়ার স্ট্যান্ডার্ড জীবনযাপন করতো, হ্যাঁ, খুব বাজে অবস্থার মধ্যে তারা দিনাতিপাত করতেছিল। তো দেখো এই লি কান ইউ তিনি হচ্ছেন সিঙ্গাপুরের, আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় তাকে। তাহলে লি কান ইউকে কি বলা হয়? আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় লি কান ইউকে, ঠিক আছে। এবং দেখো এই লি কান ইউয়ের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, ঠিক আছে। এই লি কান ইউয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি গুরুত্বপূর্ণ বিষয়? সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো লি কান ইউ ওই যে সিঙ্গাপুরকে, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সিঙ্গাপুরকে যারা একদম বাজে মানে মানে বাজে রকম একটা মানে লিভিং স্ট্যান্ডার্ডে তারা বাঁচতেছিল, সেখান থেকে সিঙ্গাপুরকে তিনি একদম প্রথম সারির একটা দেশে তিনি নিয়ে আসলেন। এইটাই তিনি তার জীবনীতে লিখেছেন যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, হ্যাঁ, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট লি কান ইউ লিখেছেন। লি কান ইউ তার আত্মজীবনীতে, থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্টে তার আত্মজীবনীতে এক জায়গায় তিনি লিখছেন যে আমি দেখলাম, মানে তিনি 1974 বা 5-এ তিনি একটা সমাবেশে গেলেন, সমাবেশ না মানে একটা অনুষ্ঠানে, মানে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সম্ভবত, যতটুকু আমি মনে করতে পারি, সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি গেলেন তার দেশের একটা যাত্রীবাহী বিমানে। তার মানে সিঙ্গাপুরের তখনও ওই রকম সামর্থ্য ছিল না, বা লি কান ইউ মনে করছিলেন যে একটা আলাদা বিমান, প্রেসিডেন্টের জন্য একটা আলাদা বিমান নিয়ে যাওয়া মানে হচ্ছে কি করা, এটা হচ্ছে দেশের টাকা নষ্ট করা। কিন্তু তিনি যা দেখলেন যে শেখ মুজিবুর রহমান বিশাল একটা মানে রাজকীয় বিমান নিয়ে, ঠিক আছে, বিমান নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন, একলা বিমানে একা একা ফ্লাই করে তার সফর সঙ্গী সহ। লি কান ইউ এটা দেখে অবাক হইলেন, ঠিক আছে। অবাক হইয়া তিনি শেখ মুজিবকে জিজ্ঞেস করলেন যে এই বিমানটা তোমার জন্যে, ঠিক আছে। তখন শেখ মুজিবুর রহমান বললেন যে হ্যাঁ এটা স্বাভাবিক, এটা তুমি অবাক হচ্ছ কেন, ঠিক আছে। লি কান ইউ বললেন যে না, এটা কেমন না যে তুমি একলা আসলা, তোমার জন্য তুমি একটা বিমান নিয়ে চলে আসলে, এটা কেমন না, আমি তো কাছাকাছি সময় স্বাধীন হয়েছি, কারণ সিঙ্গাপুর এবং তোমার হচ্ছে বাংলাদেশ কাছাকাছি সময় স্বাধীন হওয়া দেশ। এবং তখন মানে লি কান ইউ খুব অবাক হয়েছেন যে কী ব্যাপার, একটা দেশ সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, সেই দেশের লোকজন এরকম মানে প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, এরকম নিয়ে চলে আসছে, আলাদা বিমান নিয়ে চলে আসছে, এটা কেমন কথা, ঠিক আছে। তিনি খুব অবাক হয়েছেন, বাট আমরা তো অবাক হই না, বুঝছো, আমরা চুরুট খায়া দেশটাতে শেষ করে ফেলেছি। দেখো লি কান ইউ কি করছে, তার থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট লিখছে, কেমনে সিঙ্গাপুরকে ওই তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের দেশে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এইটাই তিনি বলছেন, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখি চিংড়ি চাষের বৈজ্ঞানিক বিদ্যার নাম হচ্ছে প্রন কালচার। প্রন কালচার হচ্ছে চিংড়ি চাষের বৈজ্ঞানিক বিদ্যা, ঠিক আছে। তারপর দেখি কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়েছিল? স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়েছে? আচ্ছা, এই একজন বলছে, ঠিক আছে, একজন বলছে স্যার প্রশ্নগুলো কোন বই থেকে করেন আপনি? ওরে গাধা, আমি কি পড়াই নাই ক্লাসে এগুলা? হ্যাঁ, ক্লাসে পড়াই নাই। আমার ক্লাসের লেকচার শিট, মানে আমি যে স্লাইডটা দিছি আর আমার যে লেকচারের ভিডিও, এটা মিলায়া দেখিস গাধার দল, ঠিক আছে। করবি তো সারা জীবন এসব গাধামি, ঠিক আছে। কইরা কইরা এই পর্যন্ত আসছিস, এমনি যাবি বেটা, ঠিক আছে। শোন, মানে গাধা হওয়া এটা কোনো সমস্যা না, কিন্তু স্কুল অফ এক্সিলেন্সে আমার ক্লাস 3-4 মাস কইরা তারপরেও গাধা থাকা, এটা আসলেই সমস্যা, এটা একটা অপরাধ, ঠিক আছে। এই অপরাধের বিচার হবে আলাদা ট্রাইব্যুনালে, মনে রাখিস, ঠিক আছে। ত্রিভুবনের বিচার যেদিন হয় সেদিন তোদের বিচার হবে বেটা। মানে যেমনে পড়াইছি তারপরে আজকে আইসা এখন বলতেছিস স্যার প্রশ্ন করেন কোন দেশ। আরেকজন লিখছে চাঁদের দেশের বই নাকি এরকম কি একটা লিখছে। বেটা মানে এগুলা করিস না তোরা, বুঝছিস। ভালো হয়ে যা ভাই, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সাও লাগে না, টাকাও লাগে না, ঠিক আছে। 2 দিন পরে পরীক্ষা, এখন বলতেছিস যে কোন বইয়ের প্রশ্ন করেন। বলদের দল। যাই হোক, এটা স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে, ঠিক আছে। স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে, ঠিক আছে। স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল পল্টন ময়দান। ওকে, এরপরে আমরা দেখি যে 1 মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের সমান? 1 মাইক্রোসেকেন্ড, এই প্রশ্ন করতে হয়েছে জানো তো, এটা আইসিটিতে প্রশ্ন হয়েছে ভাই, ঠিক আছে। তাইলে এখানে জিজ্ঞেস করছে যে 1 সেকেন্ডের কত ভাগের সমান। এই জায়গায় অপশনে দেয়াই আছে কত ভাগের সমান, 10 লক্ষ ভাগের 1 ভাগের সমান 1 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখি
কি দেখবো, এক লাইন মাঝামাঝি রেখে পরবর্তী লাইন লেখা শুরু করতে গেলে কি প্রেস করতে হয়। ধরো যে এক লাইন তুমি লিখতেছো, ঠিক আছে, এটা ধরো যে তোমার কিবোর্ড, ঠিক আছে, তুমি লিখতেছো, লিখতে লিখতে এই তুমি লিখছো ABCD এরকম লিখছো, লিখে এই পর্যন্ত আসছো, আইসা তুমি চিন্তা করলে এই লাইন আর লিখবা না, লাইনে আরো লেখার জায়গা ছিল কিন্তু লেখো নাই, তুমি এই লাইনে চলে আসবা, তাহলে তুমি কি করবা, একটা ইন্টার টিপ মারবা, এই যে এন্টার দেখছো না, এন্টার টিপ মারতে হয়, মারলে তখন নিচের দিকে নাইমা আসে, ঠিক আছে, তাইলে তুমি কি করবা, ইন্টার টিপ দিবা, ইন্টার, ঠিক আছে, তাইলে কি প্রেস করতে হয় ভাই, কোন কি প্রেস করতে হয়, এন্টার কি প্রেস করতে হয়। ওকে, এরপর আমরা দেখি সিপাহী বিদ্রোহ দমন করেন কে। আমরা জানি যে প্রথম মহাবিপ্লব বলা হয়, কি বলা হয় এটাকে, প্রথম মহাবিপ্লব বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় দ্য সেপয় মিউটিনি, কি বলা হয়, দ্য সেপয় মিউটিনি বলা হয়, ঠিক আছে, তাহলে এই সেপয় মিউটিনি বা সিপাহী বিদ্রোহ এটা দমন করছিলেন কেডা, দমন করছিলেন কেডা, ওই সময় যিনি ছিলেন, কে ছিলেন, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কি কি করছেন, কাগুজে মুদ্রা প্রবর্তন করছেন, কি করছেন, কাগুজে মুদ্রা। এই ইতিহাস যেমন পড়াইছি, কোন গাধা যদি আবার কয় যে স্যার কোন বইয়েতে প্রশ্ন করেন, থাপ্পড় যে দিমুরে ভাই, মানে হাত যত দূর এমনে যায় পেছন দিকে এমনি করে ফার্স্টে টানতে না, মানে এমনি করে প্রথমে টানবো, ঠিক আছে, আরেকজন দিয়ে টানাবো, টানায় তারপর ঠাস করে থামো মেরে দেবো একেবারে এমনি, ঠিক আছে, বেয়াদবের দল, এইসব প্রশ্ন পারিস না গাধা। এই লর্ড ক্যানিং কি করছে, কাগজে মুদ্রা প্রবর্তন করছে, তারপরে পুলিশি ব্যবস্থা কি করছে, এই পুলিশি ব্যবস্থা প্রবর্তন করছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, পুলিশি ব্যবস্থা প্রবর্তন করছে। ওকে, ওকে, তাইলে লর্ড ক্যানিং কাগজে মুদ্রা পুলিশি ব্যবস্থা এগুলা প্রবর্তন করছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই লর্ড রিপন কি করছে জানো, লর্ড রিপনের গুরুত্বপূর্ণ কাজকর্মের মধ্যে একটা করছে, কিরাম পারো, কে পারো দেখি, লর্ড রিপন, লর্ড রিপন কিন্তু একটা অস্থির জিনিস, বুঝছো, তাকে মানে তিনি এতই মানে ইয়ে ছিলেন, তার নাম বলা হইতো দ্য রিপন, লর্ড রিপন দ্য গুড, কি বলা হইতো, লর্ড রিপন দ্য গুড, হ্যাঁ, তার নামের শেষে এই উপমহাদেশের লোকজন রিপন দ্য গুড বলতো তারে, হ্যাঁ, মানে রিপন ভালো মানুষ আর কি, ঠিক আছে, তাইলে চিন্তা করো যে রিপন দ্য গুড বলা হইতো তারে, হ্যাঁ, তাইলে বোঝো। ওকে, একজন বলছে ভাই এটা একটা ফ্রি ক্লাস, আপনার কোর্স অনেকে নাও করতে পারে, এমন করার কিছু নাই ভাই, অনেকেই নতুন। এই বেটা গাধা, এই 2 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ঠিক আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুকদের জন্য একটা ক্লাস, ঠিক আছে, আমার কোর্স করতে হবে না, পৃথিবীর যে কোনো ব্যক্তির কোর্স যদি কেউ করে তাও করা লাগবে না, যদি কেউ মানে SSC লেভেল HSC লেভেল পর্যন্ত যদি কেউ নর্মালি পড়ে তারপরও তার এই সিপাহী বিপ্লবকে দমন করেন, এটা পারা উচিত, ঠিক আছে, যদি না পারে তাহলে সে আসলেই গাধা, আর যে গাধার উকালতি করে সে হইতেছে গাধাস অ্যাডভোকেট, ঠিক আছে, এগুলা বাদ দাও মিয়া, আইসা আমার সাথে যুক্তিগিরি দেখাইতে যাবে না, এটাকে আচ্ছা সুনান, বাপরে, তুমি তো কোরিয়ান না চাইনিজ ভাই, তোর নাম টাম দেখে তো ভাই বাঙালি মনে হইতেছে না ভাই, ভুল হয়ে গেছে ভাই, ঠিক আছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি হান্টার কমিশন না, লর্ড রিপন, হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, কমিশন বানাইছে, সাবাস জিসান, এই তো তোমরা পারছো। ওকে, উদার মানসিকতার ছিল একজন লিখছে, হ্যাঁ, মানে রচনা লিখতে দিলে পোলাপান খুব ভালো করবে। দেখো প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাহলে দেখো যখন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন মানে একে একে কূটনীতিকরা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকেন, বেশিরভাগই করে নাই। তখন এই যে এম হোসেন আলী নামে কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার, তিনি কি ছিলেন, তিনি ছিলেন কলকাতার, হ্যাঁ, যে হাই কমিশন অফিস আছে কলকাতার ডেপুটি হাই কমিশনার ছিলেন তিনি, ঠিক আছে, কলকাতা কমিশনের ডেপুটি হাই কমিশনার ছিলেন এম হোসেন আলী, ঠিক আছে, তিনি সর্বপ্রথম বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং কি করেন, এবং তিনি বাংলাদেশের পতাকা ওইখানে উড়াইয়া দেন, ঠিক আছে, স্বাধীন বাংলাদেশের পতাকা, হ্যাঁ, এম হোসেন আলী সর্বপ্রথম এই কাজ করেন, বুঝতে পেরেছো ভাইয়ারা।
এরপরে দেখো 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের দফা সংখ্যা কত ছিল? এই দফা মানে কি? দফা হইতেছে গিয়া এই যে মানে তুমি কি কি করবা ক্ষমতায় গেলে, ঠিক আছে? এইসব একটা রাজনৈতিক দল কয় না যে আমি ক্ষমতায় গিয়ে 10 টাকা কেজি চাল খাওয়াবো, হ্যাঁ 5 টাকা কেজি কাঁচামরিচ খাওয়াবো, হ্যাঁ তারপরে তোমাদেরকে আমি বিছানায় শুয়ে বাতাস দিয়ে দেব, তারপরে এই যে তোমাদেরকে আমি মানে পায়জামার ফিতা খুলে দড়ি বেঁধে দেবো, এরকম বলে না অনেক রাজনৈতিক দল। বাস্তবে যখন যায় ক্ষমতায় তখন বোঝা যায় যে সে কি করবে, ঠিক আছে, এবং কি করে, এগুলো আমরা দেখেছি, তাই না? তো এই যে ঘটনা, বুঝছো, এইসব ঘটনা এগুলা হচ্ছে এই দফা, বুঝছো, মানে ইলেকশনের ম্যানিফেস্টো, ঠিক আছে, যেটা তারা প্রকাশ করে প্রত্যেকবার, ইশতেহার, ঠিক আছে, প্রকাশ করে। এখন দেখো এই যে এই দফা, এই যে দফা, এই দফা ছিল যুক্তফ্রন্টের 21টা দফা। এবং দেখো নতুন একটা রাজনৈতিক দল, মানে চিন্তা করে ইশতেহার যে একটা রাজনৈতিক দলকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে চলে যেতে পারে একটা ইশতেহার, সেটা আমরা যুক্তফ্রন্টের এই ইশতেহার থেকে দেখি। মানে আমাদের যারা রাজনীতি করতে চায় বা যারা রাজনীতি শিখতে চায় তাদের কাছে এই ঘটনা থেকে শেখার অনেক কিছু আছে। দেখো 21 দফার রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ, তোমাদের নাম তো আগেই তোমরা শুনেছো, হ্যাঁ, আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদের আরো পরিচয় আছে জানো, তিনি হচ্ছেন এই যে আমাদের ইয়ে আছে না ডেইলি স্টারের মাহফুজ আনাম আছে, মাহফুজ আনামের কিন্তু আত্মীয়, বুঝছো, আবুল মনসুর আহমদ। আচ্ছা যাই হোক, বাদ দাও, ওইটা পরে জানো। তো এই 21 দফার রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ, ঠিক আছে। এখন আবুল মনসুর আহমদ এই তোমার হচ্ছে 21 দফায় এমনভাবে বাঙালির প্রাণের কথা তুলে নিয়ে এসেছিলেন, যার কারণে যুক্তফ্রন্ট এই মাত্র 1 বছর আগে একটা দল গঠিত হয়েছে, 53 শেষের দিকে একটা দল, একটা অনেকগুলো দল নিয়ে একটা কোয়ালিশন তৈরি করছে, বাট 54-তে তারা ভূমিধস জয়লাভ করছে, 223টা আসন তারা এমনিই লাভ করছে, ঠিক আছে, আর 13টা হচ্ছে সংরক্ষিত আসন, মোট 236টা আসন পাওয়া গেছে, ঠিক আছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি একেবারে, মানে কোনোভাবেই কেউ আটকাইতে পারবে না, এরকম একটা জায়গায় তারা চলে গেছে, বুঝতে পারছো? ওকে, ওকে, তারপর দেখো জাহান্নাম হইতে বিদায়, এই বইটির লেখককে, জাহান্নাম হতে বিদায়, ঠিক আছে, জাহান্নাম হতে বিদায় এই বইয়ের লেখক হচ্ছেন আরে ভাই শওকত ওসমানের বানানটা এমনি ভুল হইলো, এটা শওকত ওসমান হবে, ঠিক আছে, কি হবে? শওকত ওসমান, হ্যাঁ, এই শওকত ওসমান হচ্ছেন এই জাহান্নাম হতে বিদায় এই বইয়ের লেখক, ঠিক আছে, জাহান্নাম হতে বিদায় এই বইয়ের লেখক শওকত ওসমানের আরেকটা বিখ্যাত বই হচ্ছে কৃতদাসের হাসি, তোমরা হয়তো পড়েছো কিনা জানি না বা শুনেছো কিনা। কৃতদাসের হাসি বইটা যখন আমি পড়ি তখন আমি ক্লাস 4-এ পড়তাম, ক্লাস 4-এ আমি কৃতদাসের হাসির কিচ্ছু বুঝি নাই, মানে একদম কিচ্ছু না, বাট আমি পড়ে ফেলছিলাম পুরাটা, ঠিক আছে, জাস্ট চাচা পড়ার জন্য মনে হয় নিছিলেন বাড়িতে, পড়ে ফেলছিলাম কৃতদাসের হাসি। হ্যাঁ, শওকত ওসমানের একটা বিখ্যাত বই, অনেকটা নাটক স্টাইলে লেখা, কৃতদাসের হাসি। হ্যাঁ, জাহান্নাম হইতে বিদায় বইয়ের লেখক হচ্ছেন শওকত ওসমান, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, ঠিক আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক, মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা। ওকে, এরপরে জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টাকে, জাভা ল্যাঙ্গুয়েজ, এই জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টাকে জানতে চেয়েছে, বলো জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা কে? জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা কে, বলো? জাভা, জেমস গসলিং, ইয়ান রবার্তো, মাইক শেরিডান, পার্ল হেরিংটন, কে জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা? এখন পর্যন্ত কেউ সঠিক উত্তর দেয় নাই, কেন ভাই? কি সমস্যা তোমরা ভাই? মূল 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 কথাবার্তার চাইতে, হ্যাঁ, তোমরা ভালো কথাবার্তার চাইতে তোমরা হচ্ছে আসো ইয়ের ঝামেলায়, হ্যাঁ, মানে নিজেরা কেমনি কি তর্কাতর্কি করবে এইসব ঝামেলায় আসো। আচ্ছা, শওকত ওসমান নিয়েই পড়ে আসো। আচ্ছা, জেমস গসলিং, জাভা ল্যাঙ্গুয়েজের স্রষ্টা হচ্ছেন কে? জেমস গসলিং। ওকে, ঠিক আছে। এরপর আমরা দেখি বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে কত? বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা জানতে চেয়েছে। দেখো বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা জানতে চেয়েছে। তোমরা জানো যে আর্সেনিক বাংলাদেশে প্রথম পাওয়া যায় এটা 1993-এর দিকে, ঠিক আছে, এবং আর্সেনিক কিন্তু একটা নীরব ঘাতক, ঠিক আছে, যে মানে গ্র্যাজুয়ালি মানুষকে মেরে ফেলে। ইভেন নেপোলিয়ান বোনাপার্ট, তোমরা বিখ্যাত এই ভদ্রলোকের নাম শুনেছ হয়তো, নেপোলিয়নের নাম শুনেছ না? নেপোলিয়ান বোনাপার্ট, হ্যাঁ, ফ্রান্সের সম্রাট ছিলেন, ঠিক আছে, এই নেপোলিয়ন তিনি মারা গেছিলেন কোন দ্বীপে? তিনি মারা গেছিলেন হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে, তাই না? এই যে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন মারা যাওয়ার পরে তাকে যে কবরস্থ করা হয়েছিল, তার কফিন থেকে তার চুল এবং দাঁত সংগ্রহ করা হয়েছিল, করে তার মৃত্যুর কারণ গবেষণা করে দেখা গেছে যে তিনি আর্সেনিকের ক্রিয়ায়
ঠিক আছে, আর্সেনিকের বিষক্রিয়া, আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে তার চুল এবং দাঁতে, বলা হয়েছে তিনি আর্সেনিকের বিষক্রিয়ায় মারা গেছিলেন। বুঝছো? তো এটা হচ্ছে 0.05 মিলিগ্রাম। ঠিক আছে, 0.05 মিলিগ্রাম হচ্ছে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা বাংলাদেশের জন্য, WHO নির্ধারণ করে দেয়া। বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে কত? 2050 ফুট হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অসংখ্যবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, অসংখ্যবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। ব্রহ্মপুত্র ভারতে কি নামে পরিচিত? দেখো, ব্রহ্মপুত্র হচ্ছে একটা নদ আর নদীর মধ্যে তোমরা তো তফাৎ বোঝো। ব্রহ্মপুত্র হচ্ছে একটা কি নদ আর নদীর মধ্যে কিছু তফাৎ থাকে। কি তফাৎ থাকে ভাই? নদ আর নদীর মধ্যে কিছু তফাৎ আছে। যেমন ধরো, নদ হচ্ছে পুরুষবাচক। নদ হচ্ছে কি? পুরুষবাচক। ঠিক আছে, নদ হচ্ছে পুরুষবাচক, আর নদী হচ্ছে কি? নদী হচ্ছে স্ত্রীবাচক। নদী হচ্ছে স্ত্রীবাচক। তাইলে যে সব শব্দের শেষে আকারান্ত বা উকারান্ত হয়, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে তোমার স্ত্রীবাচক। যেমন ধরো যে আমি বললাম কি মেঘনা, মেঘনা, তাহলে কি আছে না? আকারান্ত, তাই না? তারপরে ধরো যে আমি বললাম পদ্মা, তাইলে দেখো পদ্মা, এখানেও কি আছে না? তার মানে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নদী। ঠিক আছে, এগুলো হচ্ছে কি? নদী। এবং নাম শুনলে মনে হয় মেয়েদের নাম, কর্ণফুলী। মানে কানে ফুল আছে যার, ডেফিনেটলি কানে ফুল দিয়ে কোনো ছেলে ঘুরবে না। ওমা, এখন তো আবার ঘোরে ছেলেরা, তাই না, কানে ফুল দিয়া। এই যে এই ফেসবুকে একটা দেখি যে খুব হট একটা আলোচনা চলে মাঝে মাঝে, একটা পোস্ট বহু আর শেয়ার হয়, তাই না? এই যে দিঘির জলের মতো কিছু ছেলে আছে, কোনো মিসোজিনি নাই, তারপরে কি কোনো ইগো নাই, কোনো ইয়ে নাই, মানে একটা সাপ, যার 20 দাঁত নাই, সে করে না কো ফুসফাস, তারপরে কি যেন মারে না কো ঢুস ঢাস, যে সাপের দাঁত নেই, মুখ নেই, চোখ নেই, নাক নেই, কান নেই, এরকম একটা কবিতা আছে না? মানে এই টাইপ কিছু ছেলে, তারা নাকি ইদানিং খুব হিট। তোমরা শুনছো না এরকম? কানের মধ্যে ফুল গুইজা বৈশা থাকে। ঠিক আছে, দেখলেই মনে হয় থাবড়ায়া দাঁত টাত ফালাইয়া দিই, ছুটায় ফালাই দাঁত টাত। দেখছো না তোমরা এগুলা? দেখছো তো। ঠিক আছে, তো এই যে ছেলে, আসলে দেখলে বোঝা যায় না ছেলে না মেয়ে, এরাই নাকি ইদানিং হিট। বুঝছো? তো এখন ওইগুলা বাদ দিয়ে আর কি, যেগুলো হয় আর কি। ঠিক আছে, ওরা নদ না নদী এটা বোঝা কঠিন। ঠিক আছে, মানে ধরো মানে বহি দৃষ্টিতে, অন্তর্দৃষ্টি ছাড়া বোঝা কঠিন যে তারা ছেলে না মেয়ে, ওই কথা বাদ দাও। কিন্তু নদ আর নদী তোমরা চিনতে পারবে এভাবে। ব্রহ্মপুত্র দেখো, শুনলেই বোঝা যায় এটা একটা বেটা, তাই না? কি বলছে? পুত্র বলছে, পুত্র, তার মানে কেডা? এটা একটা ছেলে, পুত্র। ঠিক আছে, এই জন্য ব্রহ্মপুত্র হচ্ছে কি একটা নদ। ব্রহ্মপুত্র নদ ভারতে, ভারতে এই ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? ভারতে এই ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? ডিহি না সাংপো? বলো। আমার তো মনে হয় এটা ডিহি হবে। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে পরিচিত? ডিহি নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ ভারতে কি? ডিহি নামে পরিচিত, মনে রাখবা। ব্রহ্মপুত্র নদ ভারতে হচ্ছে ডিহি নামে পরিচিত, আর তিব্বতে এটা সাংপো নামে পরিচিত। সাংপো, ইয়াল্লান সাংপো বলে তিব্বতে। ঠিক আছে, তার মানে চীন থেকে যখন ব্রহ্মপুত্র নামছে তখন এটা সাংপো নামে নামছে, তারপরে যখন ভারতে প্রবেশ করছে, আসামে প্রবেশ করছে, তখন এটা ডিহি নামে প্রবেশ করছে, ডিহি। ঠিক আছে, তাহলে ডিহি এবং ইয়াল্লান সাংপো দুটো। সাংপো হচ্ছে চীনে, ডিহি হচ্ছে ভারতে। ওকে, আর বাংলাদেশে তো ব্রহ্মপুত্র। মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট, এইটারে আমরা MILF বলি, মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট। ঠিক আছে, MILF, এইটার প্রধান ছিলেন হাজী মুরাদ ইব্রাহিম। এই যে হাজী মুরাদ ইব্রাহিম হচ্ছেন এটার প্রধান। দেখো, এখন এই মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট এরা আসলে কি করেছে ভাই? মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট কি করেছে? এরা কি করেছে দেখো, এরা যে কোনো মূল্যে ফিলিপাইন তথা ফিলিপাইনের মিন্দানাও এবং কোটাবাতো, এই দুইটা অঞ্চল হচ্ছে মুসলমান অধ্যুষিত, মিন্দানাও এবং কোটাবাতো। এই মিন্দানাও আর কোটাবাতো এই অঞ্চলকে এরা কি করছে? স্বাধীন করার জন্য চেষ্টা করছে। স্বাধীন করতে পারে নাই, বাট কি করছে? স্বায়ত্ত শাসন পায়া লাইছে। ঠিক আছে, স্বায়ত্ত শাসন পায়া লাইছে। ঠিক আছে, স্বায়ত্ত শাসিত একটা অঞ্চল এরা তৈরি করেছে। হাজী মুরাদ ইব্রাহিম হয়েছেন সেটার প্রধানমন্ত্রী। তাহলে চিন্তা করো কাজটা কি করেছেন তিনি। ঠিক আছে, তাহলে এই মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট এরা হচ্ছে মানে হাজী মুরাদ ইব্রাহিম হচ্ছেন এটার প্রধান। ওকে, বাংলাদেশের জাতীয় মোবাইল ব্রাউজারের নাম কি? বাংলাদেশের জাতীয় মোবাইল ব্রাউজারের নাম কি? কও।
জাতীয় মোবাইল ব্রাউজারের নাম কি? বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তর্জনী। তর্জনী হচ্ছে জাতীয় মোবাইল ব্রাউজারের নাম। তারপরে দেখো COP30 সম্মেলন কোথায় হবে? কপ সম্মেলন হচ্ছে মূলত এইটারে আমরা ইংরেজিতে বলছি কনফারেন্স অফ পার্টিজ। কি বলছি এটাকে আমরা ইংরেজিতে? কনফারেন্স অফ পার্টিজ বলছি, ঠিক আছে? কনফারেন্স অফ পার্টিজ বলছি, তার মানে পক্ষসমূহের সম্মেলন, ঠিক আছে? এইটারে বাংলায় আমরা বলছি জলবায়ু সম্মেলন। কি বলছি ভাইয়া? জলবায়ু সম্মেলন বলছি, ঠিক আছে? তাহলে বাংলায় এটারে আমরা বলছি কি? জলবায়ু সম্মেলন বলছি, ঠিক আছে? তাহলে COP30 মানে হচ্ছে 30তম জলবায়ু সম্মেলন। কততম? 30তম জলবায়ু সম্মেলন হচ্ছে COP30। COP30 কোন জায়গায় হবে ভাই? আছে জাপান অপশনে, আছে মালদ্বীপ, আছে ব্রাজিল, আছে হাইতি আছে। COP30 সম্মেলনটা কোথায় হবে? COP30 সম্মেলনটা কোথায় হবে জানতে চেয়েছে। COP30 সম্মেলন হবে হচ্ছে ব্রাজিলে, রিওতে, তাই না? COP30 সম্মেলন হবে ব্রাজিলে। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই এবং দেখি গোল্ড কোস্ট। গোল্ড কোস্ট হচ্ছে ভাই ঘানার পূর্ব নাম। এটা হচ্ছে বর্তমান নাম, পূর্ব নাম থেকে আসছে, ঘানার পূর্ব নাম গোল্ড কোস্ট। পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হচ্ছে কোনটা? পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটা জানতে চেয়েছে। আমরা জানি পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার, ঠিক আছে? যেইখানে তোমার হচ্ছে যে ভারত, হ্যাঁ, এই সিয়াচেন গ্লেসিয়ারে বর্তমানে কিন্তু ভারত এবং পাকিস্তান এখানে মুখোমুখি অবস্থান করে, ঠিক আছে? সিয়াচেন গ্লেসিয়ারে, এবং সেইখানে একটা যে কোনো সময় একটা যুদ্ধ বাঁধবে, এরকম দুই দেশই খুব সতর্ক অবস্থায় থাকে। 49 ডিগ্রি অক্ষরেখা কোন দুইটা দেশের মধ্যে সীমান্ত? 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা সমান্তরাল সীমান্ত বলা হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। কি বলা হচ্ছে? পৃথিবীর সবচেয়ে লম্বা সমান্তরাল সীমান্ত, ঠিক আছে? এরকম লম্বা। এই পাশে আছে হইতেছে কানাডা। কি আছে? কানাডা। আর এই পাশে আছে হচ্ছে ভালো ডা, বুঝছো, মানে ইউএসএ, ঠিক আছে? তাহলে কানাডা আর ইউএস এর মধ্যে সীমান্ত হইতেছে এই 49 ডিগ্রি অক্ষরেখা। ওকে, তাহলে 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে কোনটা? যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্ত। যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্ত হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। মনে থাকবে ভাইয়েরা? ওকে ওকে, গুড গুড গুড। তাহলে দেখো, হংকং ব্রিটেনের কাছে ইজারা দেওয়া হয়েছিল কত সালে? দেখো, হংকং ব্রিটেনের কাছে ইজারা দেওয়ার পেছনে একটা বিশাল যুদ্ধ জড়িত। সেই যুদ্ধের নাম হচ্ছে আফিম যুদ্ধ। তোমরা হয়তো আফিম যুদ্ধের কথা শুনেছো। যদি না শোনো, তোমরা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আফিম যুদ্ধ সংক্রান্ত এখানে একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। এই আফিম যুদ্ধ যে ঘটনাটা, এই আফিম যুদ্ধের ঘটনাটা আসলে কেন ঘটেছিল কেন, এটা ব্যাখ্যা করতে গেলে আজকের পুরো ক্লাস শেষ হয়ে যাবে, তার দরকার নেই। আমরা চলে আসি, হংকং ব্রিটেনের কাছে কবে ইজারা দেয়া হয়েছিল? বলো দেখি, কে কে বলতে পারছো হংকং ব্রিটেনের কাছে কবে ইজারা দেয়া হয়েছিল, কেন ইজারা দেওয়া হয়েছিল? আমরা কি জানি হংকং কেন ব্রিটেনের কাছে ইজারা দেয়া হয়েছিল? আমরা জানি যে এই আফিম যুদ্ধ শুরু হয়েছিল 1839 সালে, আর এই আফিম যুদ্ধ শেষ হয় 1842 সালে। তাহলে 1839 সালে শুরু হওয়া যুদ্ধ নানকিং ম্যাসাকারের পরে 1842 সালে শেষ হয় এই হংকং ব্রিটেনের কাছে ইজারা দিয়ে দেওয়ার মধ্য দিয়ে। 1842 সালে হংকংকে ব্রিটেনের কাছে ইজারা দিয়ে দেওয়া হয়। সেটা অনেক পরে এসে অবশেষে হংকং চীন ফেরত পেয়েছে নতুন করে। চীন আফিমের যুদ্ধে পরাজিত হয়েছিল ব্রিটেনের কাছে, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে চলে যায়। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কোন বিপ্লবকে উপজীব্য করে লেখা? খুবই সহজ প্রশ্ন। বিপ্লব যখন পড়িয়েছি, হ্যাঁ, তখন খুব সহজে তোমরা এই জিনিস পড়ে ফেলতে পারছো। পড়িয়েছি এই জিনিস, বলেছি। ফরাসি বিপ্লবকে উপজীব্য করে লেখা হচ্ছে দ্য স্পিরিট অফ লজ, এবং একই সাথে টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ, এটাও লেখা হচ্ছে ফরাসি বিপ্লবকে উপজীব্য করে লেখা। কে লিখেছেন? চার্লস ডিকেন্স লিখেছেন। কে লিখেছেন? চার্লস ডিকেন্স লিখেছেন। ঠিক আছে, মনে থাকবে ভাইয়ারা। টেল অফ টু সিটিজ লিখেছেন চার্লস ডিকেন্স। কোন বিপ্লবকে উপজীব্য করে? ফরাসি বিপ্লবকে উপজীব্য করে। দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থটি হচ্ছে ফরাসি বিপ্লবকে উপজীব্য করে লেখা একটা গ্রন্থ। এইবার বাংলাদেশের ভাষা আন্দোলনকালীন এই প্রশ্নগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ভাষা আন্দোলনকালীন কে? তারপরে হচ্ছে তোমার এই যে যখন এই যে তোমার চলতেছিল, কি চলতেছিল, যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন কে? এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকালীন, ভাষা আন্দোলনকালীন, পদত্যাগকারী মহাসচিব, ঠিক আছে? এইগুলা খুব 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 ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা। তাহলে বাংলাদেশের ভাষা আন্দোলনকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন বলো? কে ছিলেন বলো?
ঠিক আছে। ভাষা আন্দোলনকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলাই, ট্রিগভ্যালি আর কি, হ্যাঁ ট্রিগভ্যালি ছিলেন ভাষা আন্দোলনকালীন জাতিসংঘের মহাসচিব। মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ড, মনে রাখবা মুক্তিযুদ্ধকালীন ছিলেন উথান্ড। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখার নাম হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে মানে বিভক্তকারী সীমারেখা। এরপরে দেখি মহামন্দা কাটিয়ে ওঠার জন্য নিউ ডিল প্রবর্তন করেছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কালকে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে মহামন্দা কাটিয়ে ওঠার জন্য ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নিউ ডিলের কথা আমি বলেছিলাম। আশা করি যে তোমরা গতকাল যে ক্লাসটা করেছো তারা যদি আজকে পরীক্ষা দিয়ে থাকো এই প্রশ্নগুলো তোমরা পেরেছো। কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশে যুদ্ধ করেছে? কন্ট্রা বিদ্রোহীরা হচ্ছে নিকারাগুয়ার বিদ্রোহী। এই নিকারাগুয়াতে তোমার হচ্ছে এই কন্ট্রা বিদ্রোহীদেরকে সাপোর্ট দিচ্ছিল ইউএসএ। কে সাপোর্ট দিচ্ছিল? ইউএসএ সাপোর্ট দিচ্ছিল, ঠিক আছে। ইউএসএ এর যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, সেই সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ এবং পুঁজিবাদ মানে সমাজতন্ত্রের বিরুদ্ধে অনন্ত যুদ্ধেরই একটা ফলাফল হচ্ছে নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা, ঠিক আছে। ইউএসএ এরকম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এরকম তাদের পক্ষে যুদ্ধ করার জন্য লোকজন সেট করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ইউএস এর বৈশিষ্ট্য। সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে, বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া বা হোয়াইট রাশিয়া। এরপরে আমরা দেখি টিউলিপ বিপ্লব কোথায় ঘটেছিল। টিউলিপ হচ্ছে একটা ফুল, এই টিউলিপ বিপ্লব একটা বিপ্লবের নাম, হ্যাঁ। এই টিউলিপ বিপ্লব কোথায় ঘটেছিল এটা হচ্ছে প্রশ্ন, বলো টিউলিপ বিপ্লব কোথায় ঘটেছিল? কিরগিজস্তান, ইউক্রেন, বেলারুশ, হংকং। টিউলিপ বিপ্লব কোথায় হয়েছিল? আমরা জানি কিরগিজস্তানে টিউলিপ বিপ্লব হয়েছিল। এইটা বিভিন্ন ফুলের নাম অনুযায়ী এরকম অনেকগুলো বিপ্লব আছে, এখন আজকে এগুলোর ব্যাখ্যার খুব বেশি সুযোগ নেই, তোমরা সঠিক উত্তরটাই জেনে রাখো। এরপরে দেখি বদ্বীপ মহাপরিকল্পনা যেটাকে বলা হচ্ছে ডেল্টা প্ল্যান। কি বলা হচ্ছে? ডেল্টা প্ল্যান 2100, তার মানে 2100 মানে 2100 সাল পর্যন্ত একটা প্ল্যান, 100 বছর মেয়াদী পরিকল্পনা। এটা হচ্ছে 100 ইয়ার্স প্ল্যান, ঠিক আছে। 100 বছর মেয়াদী একটা পরিকল্পনা হচ্ছে এই ডেল্টা প্ল্যান। এবং এই ডেল্টা প্ল্যান অনুযায়ী দেশকে ভাগ করা হয়েছে মোট 6টা হটস্পটে। এই ডেল্টা প্ল্যান কেন নেওয়া হয়েছে? দেশের জলবায়ুগত যে সমস্যাগুলো আছে সেই জলবায়ুগত সমস্যাগুলোকে দূর করার জন্য এই ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে। এরপর আমরা দেখি বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মাসিক বা মান্থলি পত্রিকার নাম কি? বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মান্থলি পত্রিকার নাম হচ্ছে কোনটা? রিডার্স ডাইজেস্ট সবচেয়ে বেশি চলে। আর আসাহি সিম্বুন হচ্ছে কি? এটা হচ্ছে দৈনিক। আসাহি সিম্বুন কি? আসাহি সিম্বুন হচ্ছে দৈনিক পত্রিকা, আর রিডার্স ডাইজেস্ট হচ্ছে কি? মান্থলি, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বেশি প্রচলিত মান্থলি হচ্ছে কোনটা? রিডার্স ডাইজেস্ট, ঠিক আছে। আর সবচেয়ে বেশি প্রচলিত ডেইলি হচ্ছে কি? আসাহি সিম্বুন, জাপানের। এটা কোন দেশের? জাপানের, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখি কোন দেশ প্রথম জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? কোন দেশ? পোল্যান্ড। পোল্যান্ড পরে স্বাক্ষর করেছে। 50টা দেশ ওই সময় তাৎক্ষণিক স্বাক্ষর করছিল, পোল্যান্ড পরে স্বাক্ষর করেছে। মোট 51টা দেশকে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য ধরা হয়। এই 51টা দেশের মধ্যে পোল্যান্ডও অন্তর্গত। পরের প্রশ্নে চলে যায়, বাংলাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল রংপুরে, ঠিক আছে। কাঙাল হরিনাথ বলে একজন লোক আছে, ঠিক আছে, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেছিলেন। এই রংপুর কিন্তু ভাই যতই মানে তাদেরকে তোমরা অনেক কিছু বলে পচাইতে পারো, কিন্তু উত্তরবঙ্গের মানুষজন বিগত ডিকেডে যেভাবে তারা নিজেদেরকে উন্নত করেছে, যেভাবে তাদের রুচি মন মানসিকতা কথাবার্তা, যদিও ঠিক আছে কিছুটা ঝামেলা এখন আছে, কিন্তু তারপর ওভারঅল যেভাবে তারা নিজেদেরকে ডেভেলপ করেছে, তোমরা যদি এখন মেডিকেলে যাও, বুয়েটে যাও, তোমরা দেখবা উত্তরবঙ্গের লোকজন প্রচুর পরিমাণে সেখানে। এবং এই ব্যাপারটা নিঃসন্দেহে গৌরবের, কারণ অনেক রকম প্রতিকূলতা অতিক্রম করেও তারা নিজেদেরকে যেভাবে ডেভেলপ করেছে, যেভাবে তারা সামনের দিকে আগে আসছে, নিঃসন্দেহে এটা গৌরবের ব্যাপার। একই সাথে আমি মনে করি উত্তরবঙ্গের তোমরা যারা লোকজন আছো, তোমাদের যারা অলরেডি ডেভেলপ করেছে, তাদের জীবন, যারা অলরেডি বুয়েটে ভর্তি হয়েছে, মেডিকেলে বা পড়ছে, পড়বে, বা আরও যারা উঁচু পর্যায়ে আছে, তাদের উচিত উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সামষ্টিকভাবে কাজ করা। যাই হোক, দেখো আমরা গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? গোপালগঞ্জ হচ্ছে ভাই মধুমতি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। মধুমতি হচ্ছে গোপালগঞ্জের পাশ দিয়ে, তাই না? বাড়ির কাছে মধুমতি, পুবাল হাওয়া বয়রে, বন্ধু মনে রং লাগায়া দিল মনে দিল জালারে, এরকম কি একটা গান আছে না আমাদের ফজলুর রহমান বাবু, ঠিক আছে। সে হচ্ছে তার কণ্ঠে এই গানটা আমি শুনেছিলাম, প্রথম লাইভ শুনেছিলাম, এবং গানটা তখন মাথায় বেশ বসে গেছিল। তোমরা শুনছো এই গান? এই ছেলে পেলে শুনেছো তোমরা এই গান? বাড়ির পাশে মধুমতি, রংপুর যাইয়া দেখি রঙের মেলা, এখনো রংপুরে রয়েছে, কি ব্যাপার?
মধুমতি, হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাওসিয়া তাফহিম মধুমতি, ওকে ঠিক আছে। এরপর আমরা চলে যাই কোথায়, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের জাতিসংঘ মানে জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস, ঠিক আছে। মোট 7টা ফলকের উপর জাতীয় স্মৃতিসৌধ দাঁড়ায় আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের রাজশাহী কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এই রাজশাহীর লোকজন কও, গতবার রাজশাহী থেকে আমাদের খুব চমৎকার রেজাল্ট আসছে, কে জানে এবার রাজশাহী আমাদেরকে এরকম রেজাল্ট দিতে পারবে কিনা, ঠিক আছে বলো। মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এখনো 53 নিয়ে পড়ে আছে পোলাপান। বলো বলো। আচ্ছা ঠিক আছে, 7 নম্বর সেক্টর পারছে অনেকে। এত দেরি হয় তোমাদের উত্তর করতে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হচ্ছে অস্ট্রেলিয়া, ডব্লিউ.এস. ওডারল্যান্ড, তাই না? ডব্লিউ.এস. ওডারল্যান্ড। ওডারল্যান্ডের বানান কি, এটাই তো নাকি? আচ্ছা, তো ডব্লিউ.এস. ওডারল্যান্ড তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান নাগরিক, ঠিক আছে, ডব্লিউ.এস. ওডারল্যান্ড। আচ্ছা, তারপরে দেখি রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? রাষ্ট্রপতির এটা হচ্ছে একটা বিশেষ ক্ষমতা, তিনি মানে প্রধানমন্ত্রীর সাথে কোনো পরামর্শ করা ছাড়াই তিনি কি করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা। রাষ্ট্রপতি এই বিশেষ ক্ষমতা ব্যবহার করতে পারেন সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদের মাধ্যমে, ঠিক আছে। সংবিধানের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে সেটার 48-এর 3 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করা ছাড়াই এটা তিনি দিতে পারবেন, এক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নেই। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? আচ্ছা, এটা তফসিল নাম্বার কত? আমরা সবাই জানি যে এটা তফসিল নাম্বার হচ্ছে কত? 5 নাম্বার তফসিল। তারপরে দেখি ওজোন স্তর রক্ষা বিষয়ক প্রোটোকল কোনটা? ওজোন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল করা হয়েছিল, সেই প্রোটোকলটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। দেখো ওজোন স্তর বা O3 এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ওজোন স্তর যদি থাকে পৃথিবীর চারিদিক ঘিরে যে ওজোন স্তরের যে বেষ্টনটা সেটা ভেদ করে ইউভি রে ঢুকতে পারে না, ঠিক আছে, সূর্যের ইউভি রে ঢুকতে পারে না, ঠিক আছে, এবং সূর্যের ইউভি রে বাইরের এই লেয়ারে বাধাপ্রাপ্ত হয় হয়ে ফেরত আসে, ঠিক আছে। বাট ওজোন স্তর রক্ষা বিষয়ক প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যেটার মাধ্যমে ওজোন স্তরকে রক্ষার জন্য যে ক্ষতিকারক গ্যাস আছে সেগুলো নিঃসরণ কমানোর ব্যাপারে আমরা একমত হয়েছি। এরপর দেখো বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমানের কবরের পাশে আরেকজন রহমানের কবর আছে, সেই একমাত্র রহমান দেখো এখানে আছে হামিদুর রহমান। মনে রাখবা 2 রহমানের কবর, মনে রাখবা যে বীর শ্রেষ্ঠদের মধ্যে 2 রহমানের কবর আছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তাহলে 2 রহমানের কবর আছে, একটা কি? একটা হচ্ছে মতিউর রহমান আর একটা হচ্ছে হামিদুর রহমান। মতিউর আর হামিদুর রহমান এই 2 জনের কবর আছে কোথায়? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এরপরে আমরা দেখি সিআর দত্ত। সিআর দত্তকে বলা হয় দ্রোহী কমান্ডার। কি বলা হয়? দ্রোহী কমান্ডার বলা হয়। সিআর দত্ত কোন সেক্টরের কমান্ডার ছিলেন? সিআর দত্ত কোন সেক্টরের কমান্ডার ছিলেন জিজ্ঞেস করা হয়েছে। আমরা জানি যে সিআর দত্ত ছিলেন 4 নম্বর সেক্টরের কমান্ডার, তাকে বলা হয় দ্রোহী কমান্ডার। আমি বললাম 4 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরের প্রশ্নে চলে যাই, ইউকে চিং মারমা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? ইউকে চিং মারমা যুদ্ধ করেছেন 6 নম্বর সেক্টরে। একমাত্র উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একমাত্র উপজাতিদের মধ্যে একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন তিনি, ঠিক আছে, একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন তিনি। এছাড়া কাকন বিবি নামে একজন ছিলেন, কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের, কাকন বিবি, কিন্তু কাকন বিবি খেতাব পাননি, অফিসিয়াল খেতাব পাননি, তাকে মুক্তি বেটি বলা হয়। কাকন বিবিকে কি বলা হয়? মুক্তি বেটি বলা হয়, ঠিক আছে। তাহলে কাকন বিবিকে কি বলা হচ্ছে? মুক্তি বেটি বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে যায়, মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? বেসিকলি এটা বিমা দিবস কবে এটা জানতে চাওয়া হয়েছে। বিমা দিবস কবে, কবে বিমা দিবস পালন করা হয় বলো? বিমা দিবস পালন করা হয় কবে? আমরা জানি 1 মার্চকে বিমা দিবস হিসেবে পালন করা হয়, এই দিনটা বিমা দিবস। এরপর দেখি আইবিআরডি এবং আইএমএফ কোন চুক্তির ফলাফল? আইবিআরডি এবং আইএমএফ এই দুইটা কোন চুক্তির ফলাফল জানতে চেয়েছে। আইবিআরডি এবং আইএমএফ ব্রেটন উডস চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এই জন্য এই দুইটা প্রতিষ্ঠানকে বলে ব্রেটন উডস প্রতিষ্ঠান। কি বলে? এই দুইটা প্রতিষ্ঠানকে বলে ব্রেটন উডস প্রতিষ্ঠান বা ব্রেটন উডস
হ্যাঁ প্রতিষ্ঠান আর কি। তাহলে আইবিআরডি এবং আইএমএফ এই দুইটা হচ্ছে কি ব্রেটন উডস প্রতিষ্ঠান এবং ব্রেটন উডস চুক্তির ফলাফল হিসাবে প্রতিষ্ঠিত। মাথাপিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ কোনটা? মাথাপিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ বর্তমানে কোনটা? কুয়েত আছে, চীন আছে, যুক্তরাষ্ট্র আছে, পালাও আছে। এই জিনিস কিন্তু চেঞ্জ হয় মাঝে মাঝে, হ্যাঁ এই জিনিস কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ, মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটা বলো? মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ, আচ্ছা মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ হচ্ছে পালাও। কেন মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ পালাও? হ্যাঁ মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ পালাও, কারণ হচ্ছে যে ওইটার লোক সংখ্যা অনেক কম, সেই অনুপাতে ওইখানে কিছু হয়ে গেছে। তবে 2024-এর শেষ পর্যন্ত, শেষ হিসাব পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্র আবার 1 নম্বরে উঠে আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এজেন্ট অরেঞ্জ ব্যবহার করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধে এজেন্ট অরেঞ্জ হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। কি জিনিস? এটা একটা রাসায়নিক পদার্থ। এটা বিমান থেকে ছড়াই দেওয়া হয়েছিল যেন গাছের পাতা পড়ে যায়। কি হয়? গাছের পাতা, সব গাছের পাতা যেন পড়ে যায়, এই জন্য এজেন্ট অরেঞ্জ নামক রাসায়নিক পদার্থটা ছড়ানো হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো চিলেকোঠার সেপাই, এটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থানকে, 1969-এর গণ অভ্যুত্থানকে উপজীব্য করে লেখা উপন্যাস, ঠিক আছে। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। ভাওয়াইয়া কোন এলাকার গান? ভাওয়াইয়া কোন এলাকার গান বলো? ভাওয়াইয়া কোন এলাকার গান বলো? ভাওয়াইয়া কোন এলাকার গান? রংপুরের গান হচ্ছে ভাওয়াইয়া, ঠিক আছে। রংপুরের গান ভাওয়াইয়া। ওই যে আব্বাস উদ্দিন আহমদ আছেন, আব্বাস উদ্দিন আহমদ, তিনি হচ্ছেন ভাওয়াইয়ার বিখ্যাত শিল্পী, আব্বাস উদ্দিন আহমদ, ঠিক আছে। ও কি গাড়িয়াল ভাই, আর কতকাল রব আমি পন্থের দিকে চাই আরে, তাই না? আব্বাস উদ্দিন আহমদ। আচ্ছা এরপর আমরা দেখি বাংলাদেশের একমাত্র লোহার খনিটি অবস্থিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে। হাকিমপুর কোথায় অবস্থিত? দিনাজপুর। তাহলে দিনাজপুরের হাকিমপুরে হচ্ছে বাংলাদেশের একমাত্র লোহার খনিটি অবস্থিত। পরের প্রশ্ন, সিল্ক সিটি বলা হয় কোনটাকে? সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। কেন? কারণ হচ্ছে রেশম, রেশম চাষের জন্য এটাকে বলা হয় সিল্ক সিটি, ঠিক আছে। এরপর 1984 সালে অমৃতসরে স্বর্ণ মন্দিরে চালানো অভিযানের নাম কি? এই অভিযানের নাম হচ্ছে অপারেশন ব্লু স্টার, তাই না? অপারেশন ব্লু স্টার না? অপারেশন ব্লু স্টার, ঠিক আছে। এরপরে দেখি আরসিইপি, আরসিইপি কোথায় স্বাক্ষরিত হয়? আরসিইপি হচ্ছে একটা চুক্তি, যে চুক্তির মাধ্যমে চীনের মানে যে আছে মানে তোমার হচ্ছে চীনের সাথে একটা সুন্দর চমৎকার একটা বাণিজ্য চুক্তি, একটা রিজিয়নাল একটা বাণিজ্য চুক্তি বজায় রাখতে চায়। আরসিইপি কোথায় স্বাক্ষরিত হয়েছে বলো? আচ্ছা হ্যানয়ে স্বাক্ষরিত হচ্ছে, হ্যানয়ে। এইগুলা পারতে হবে তো ভাই, এগুলো খুব ইজি প্রশ্ন। আচ্ছা ব্রিক্সের 15তম বৈঠক, এটা একদম সাম্প্রতিক থেকে, রিসেন্ট থেকে আসা প্রশ্ন। ব্রিক্সের 15তম বৈঠক কবে হয়েছে, কোথায় হয়েছে, কি বিষয়, ঠিক আছে। বাট এটা আসলে একটু আগের প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে। ব্রিক্সের 15তম বৈঠক, আচ্ছা এটা অবশ্য তোমার পারবা না, এটা 22 থেকে 24 আগস্ট 2023 হয়েছিল। ওকে পরের প্রশ্নটা দেখি, চেকবুক ডিপ্লোমেসি উলফ ওয়ারিয়র পলিসি, এগুলা চীনের সাথে সম্পর্কিত। গতকাল সলভ ক্লাসে এগুলা নিয়ে বলে দিয়েছিলাম। ভারতের সর্বশেষ রাজ্য কোনটা? ভারতের সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, এটা ছিল 29তম রাজ্য, কিন্তু বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কিন্তু 28টা, মনে রাখবা। এই ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা ছিল, কিন্তু বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা 28, মনে রাখবা, ঠিক আছে। কেন সেটাও বলে দিয়েছি আজকের ক্লাসে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী কে? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হচ্ছেন তামিম ইকবাল, এখন পর্যন্ত সবচেয়ে বেশি তামিম ইকবাল খান টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। পরের প্রশ্ন দেখি, এইচএমপিভির পূর্ণরূপ কি? এইচএমপিভির পূর্ণরূপ কি? এইচএমপিভি এটার পূর্ণরূপ জানতে চেয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস, হিউম্যান পেট্রা ভাইরাস, হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস। এইচএমপিভি, এইচ হচ্ছে হিউম্যান, এম এ হচ্ছে মেটানিউমো ভাইরাস, ঠিক আছে, মানে ভিতে হচ্ছে কি ভাইরাস, ঠিক আছে। এইচএমপিভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। পিতে নিউমোনিয়ার আগে শুরুতে পি আছে, তো হিউম্যান মেটানিউমো ভাইরাস হচ্ছে এটার পূর্ণরূপ। ওকে
পরের প্রশ্ন, জুমের বিকল্প বাংলাদেশের অ্যাপ কোনটা? জুমের বিকল্প বাংলাদেশের অ্যাপ হচ্ছে বৈঠক। বৈঠক হচ্ছে জুমের বিকল্প, ঠিক আছে। এরপর দেখি, চীন বিরোধী জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ? কোয়াডের সদস্য 4টা, তার মধ্যে সদস্য 9 হচ্ছে রাশিয়া। রাশিয়া মোটেও চীন বিরোধী জোটের সদস্য নয়। তারপরে আমরা দেখি, নামিবিয়া গণহত্যার জন্য দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে কোন দেশ? নামিবিয়া গণহত্যার জন্য দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে কোন দেশ? নামিবিয়া গণহত্যা চালিয়েছিল জার্মানি। জার্মানি বর্তমানে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে নামিবিয়া গণহত্যার জন্য। বাংলাদেশে সামুদ্রিক সংরক্ষিত এলাকা কয়টা? বাংলাদেশের সামুদ্রিক সংরক্ষিত এলাকা হচ্ছে 2টা। লাস্ট হচ্ছে সেন্ট মার্টিন। কোনটা? সেন্ট মার্টিন, ঠিক আছে। ওকে, এরপর দেখি 2034 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? 2034 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সৌদি আরবে 2034 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এরপর, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয়েছিল কত সালে? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কৃষি শুমারি হয়েছিল 1977 সালে, ঠিক আছে। কৃষি শুমারিগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, ঠিক আছে। এরপর আমরা দেখি, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক কোনটা? বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক কোনটা জানতে চেয়েছে? নগদ পিএলসি, যেটা এটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক, যেটা বর্তমানে বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়, এরকম একটা অবস্থা। 2024 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার কি? 2024-এর প্রোডাক্ট অফ দ্য ইয়ার জানতে চেয়েছে। 2024-এর প্রোডাক্ট অফ দ্য ইয়ার হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। আরও একটা পরীক্ষায় এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এই প্রশ্নগুলো মাঝে মাঝে আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা দেখি যে মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রে ভিত্তি বছর ধরা হচ্ছে কোন সালকে? এই ভিত্তি বছর ধরাটা খুব ইম্পর্টেন্ট। 2021-22 সালকে ধরা হচ্ছে, কারণ এই কারণেই আমাদের মূল্যস্ফীতির হিসাবটা কম। বাট যদি 10 বছর আগে যদি মূল্যস্ফীতির হিসাব ধরা হতো, এখন মূল্যস্ফীতি আসতো 200%, এরকম একটা অবস্থা। এই জন্যে মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রে ভিত্তি বছর ধরা হচ্ছে 2021-22-কে, যেন মূল্যস্ফীতিটা কম মনে হয়। জনশুমারি 2022-এর সমন্বিত তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা। তাইলে দেখো, এটা কিন্তু প্রাক্কলিত না, একদম সমন্বিত তথ্য জানতে চেয়েছে জনশুমারি 2022-এর। জনশুমারি থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। জনশুমারি থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। মনে রাখবা, জনশুমারি সমন্বিত তথ্য অনুযায়ী 16,98,00,000 হচ্ছে মানে বাংলাদেশের মোট জনসংখ্যা। এরপর দেখি, বাংলাদেশের সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোথায়? বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোথায়? বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে বর্তমানে মায়ানমারে। মায়ানমারের সাথে যদিও বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি ভালো না, কিন্তু মানে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মায়ানমারে। প্রথম রপ্তানি করেছিল শ্রীলঙ্কাতে, মনে রাখবা। বাংলাদেশ প্রথম ওষুধ রপ্তানি করেছিল শ্রীলঙ্কাতে, আর মায়ানমারে বর্তমানে সবচেয়ে বেশি করে। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? স্মার্ট বাংলাদেশ দিবস এবছর আর আসবে না, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা আমি দিয়ে দিয়েছি। এই স্মার্ট বাংলাদেশ দিবস কবে বলো? 17 মার্চ, 28 সেপ্টেম্বর, আচ্ছা এটা 12 ডিসেম্বর। এটা নিয়ে আর আলোচনা করে কি হবে। বর্তমানে মোট তফসিলভুক্ত ব্যাংক কোনটা? মোট তফসিলি ব্যাংকের সংখ্যা জানতে চেয়েছে। বর্তমানে মোট তফসিলভুক্ত ব্যাংক কয়টা? আচ্ছা দেখো, একদম বর্তমানে লাস্ট 62টা, ঠিক আছে, 62টা তফসিলি ব্যাংক, ঠিক আছে। বর্তমানে মোট তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে কয়টা? 62টা। এরপর আমরা দেখি, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের সদস্য দেশ কয়টা? ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক IPEF এর সদস্য দেশ কয়টা? এটা জানতে চেয়েছে। IPEF এর সদস্য দেশ কয়টা? ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কের সদস্য দেশ কয়টা জানতে চেয়েছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 14টা, বর্তমানে 14টা সদস্য। বিশ্ব জৈব জ্বালানি জোটের উদ্যোক্তা হচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হচ্ছেন জৈব জ্বালানিকে তিনি জনপ্রিয় করে তুলতে চান এবং জৈব জ্বালানি জোট গঠনের প্রস্তাব তিনি দিয়েছেন নরেন্দ্র মোদী। এরপরে, ন্যাটোভুক্ত কোন দেশের উপর আক্রমণ? পুরো ন্যাটোর উপর আক্রমণ। ন্যাটো একটা শক্তিশালী সামরিক জোট, সেইটার আর্টিকেল 5-এ, হ্যাঁ আর্টিকেল 5-এ বলা হচ্ছে, এই আর্টিকেল 5-এ বলা হচ্ছে যে ন্যাটোর যে কোনো একটা দেশের উপর যদি তুমি আক্রমণ চালাও, তাহলে অন্য দেশগুলাও মনে করবে তারাও আক্রান্ত হয়েছে, ঠিক আছে। তাইলে একটা দেশের উপর আক্রমণ চালালেই অন্য সবগুলো দেশ কি মনে করবে? সদস্য দেশ তারাও আক্রান্ত হয়েছে, এবং একটা দেশের যুদ্ধ বলে কোনো কথা নেই। ন্যাটোর সাথে যুদ্ধ বাঁধানো মানে হচ্ছে সবগুলো দেশের সাথেই যুদ্ধ বাঁধানো। তারপর আমরা দেখি, জাতিসংঘের 78তম অধিবেশনের সভাপতি ছিল
কোন দেশ জাতিসংঘের 78তম মানে এই অধিবেশনের আগের অধিবেশন গতকাল দিয়েছিলাম 79তম অধিবেশনের সভাপতি ছিল কে, এখানে দিয়েছি 78তম অধিবেশনের সভাপতি কে ছিল, আমরা জানি 78তম অধিবেশনের সভাপতি ছিল, ভেরি গুড, অনেকেই পেরেছো, ত্রিনিদাদ এন্ড টোবাগো ছিল 78তম অধিবেশনের সভাপতি। 1 জানুয়ারি 2024 সালে ব্রিক্সে কোন দেশটির যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেয়নি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রিক্সে যোগদানের সুযোগ পেয়েছিল, কিন্তু শেষমেশ আর্জেন্টিনা আর ব্রিক্সে যোগ দেয়নি। G7 এর 50তম সম্মেলন হবে কোথায়? G7 এর 50তম সম্মেলন হবে ইতালিতে। G7 এর 50তম সম্মেলন হবে। আচ্ছা, সাম্প্রতিক প্রশ্ন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? ফিলিপ্পো গ্র্যান্ডি হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, UNHCR, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফর রিফিউজিস, ঠিক আছে। ওকে, এরপরে দেখি আমরা জাপানের 100তম প্রধানমন্ত্রী ছিলেন ফুমিও কিশিদা হচ্ছে জাপানের 100তম প্রধানমন্ত্রী ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, জাপানের 100তম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। চ্যাট জিপিটির মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই, এবং আমরা যদি বলি স্যাম অল্টম্যান বলে একজন ভদ্রলোক আছে, স্যাম অল্টম্যান, তারা হচ্ছে এই চ্যাট জিপিটি তৈরি করছে। চ্যাট জিপিটিতে প্রথমে ইয়ের মালিকানা ছিল, এই যে আমাদের ইলন মাস্কের মালিকানা ছিল, কিন্তু তিনি তার শেয়ার বিক্রি করে দিয়েছিলেন চ্যাট জিপিটির। পরে দেখি দক্ষিণ এশিয়ার প্রথম ই গেট সেবা চালু করে কারা? দক্ষিণ এশিয়ার প্রথম ই গেট সেবা চালু করছে বাংলাদেশ, যদিও সেই চালু করাই শেষ, ওটা ব্যবহার হয় না, ঠিক আছে, পাসপোর্টের লাইনে দাঁড়ায় থাকতে অনেক সময় ধরে। ই গেট সেবা চালু বাংলাদেশ করছে, বাট ওটা আসলে কোনো প্রয়োগ নাই। পরের প্রশ্ন, 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেছেন সামান্থা হারভে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। দেখো, বুকার পুরস্কার দুইটা হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার আর একটা হচ্ছে এমনি বুকার, ঠিক আছে, দুটো পুরস্কারের অর্থমূল্য আলাদা এবং ভিন্ন, ঠিক আছে, কাজে তোমরা বুঝে শুনে এটা দাগাবা, ঠিক আছে। সামান্থা হারভে, ওকে, তাহলে সামান্থা হারভে হচ্ছে এটা, ওকে। এরপরে হচ্ছে ধন্যবাদ, তার মানে আজকের ক্লাস মোটামুটি এর মাধ্যমে শেষ। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ক্লাসটা একটু সংক্ষিপ্ত করতে, হ্যাঁ, যেন কম সময়ের মধ্যে উপযুক্ত ব্যাখ্যাও যেন তোমরা পাও এবং তোমরা যেন তোমাদের এই মানে পড়াটাও যেন মানে কম্প্যাক্ট হয়, ঠিকঠাক হয়, এই বিষয়টা আমি নিশ্চিত করার চেষ্টা করেছি। তো আশা করছি ভাইয়া তোমরা যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসে ছিলে, হ্যাঁ, সামান্থা হারভে তার অরবিটাল নামক উপন্যাসের জন্য ভেরি গুড, এই তো আরেকটা তথ্য দিয়েছে তাসনিয়া তাবাসসুম, তো ধন্যবাদ। হ্যাঁ, তো আশা করবো যে তোমরা পড়াশোনার সাথে থাকবে, তোমাদের জানার সাথে জ্ঞানের সাথে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী লাইভ ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। আশা করব যে পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা বা সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আসবে, সেগুলোতে তোমরা সর্বোচ্চ সাফল্য পাবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা ইত্যাদি। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।